আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তাপগতিবিদ্যার চ্যাপ্টার অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছি আমরা কি পরিমাণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসছে। তাহলে শুরু করা যাক। এখানে তাপমাত্রার বিভিন্ন স্কেল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মোলার আপেক্ষিক তাপ, সমুষ্ণ, সমচাপ, সম আয়তন, দ্রুততাপীয় প্রক্রিয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতীয় ইঞ্জিনের দক্ষতা, এরকম বিভিন্ন জায়গা থেকে আসছে। তাহলে আমরা হাইলাইট যদি করতে চাই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে গেলে এখানে এনট্রপি আছে, তাপ ইঞ্জিনের দক্ষতা, আর তাপ ইঞ্জিনের সাথে রিলেটেডই হচ্ছে রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল। এই টপিকগুলা খুব বেশি প্রশ্ন আসছে, এবং সমুষ্ণ, সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসতে পারে গ্রাফ দিয়ে। তাহলে আমরা আশা করি এগুলো আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক। তাহলে যদি আমরা ফার্স্ট টপিকে ঢুকে যাই, যে তাপমাত্রার বিভিন্ন স্কেল, প্রশ্ন যদি সহজ করে তাহলে এই টপিক থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে যদি আমরা একটু জুম করে নিই, কি কি বলা হয়েছে, তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক দেওয়া আছে। তাহলে এটা আমরা সবাই জানি যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক। এখন মানে এখানে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন তিনটা নিয়ে দেখানো হয়েছে। তাহলে আমরা যদি যে কোনো স্কেলের ক্ষেত্রে এই সম্পর্কটা নিতে চাই, তাহলে সেটা কি সম্পর্কটা? এই যে যে কোনো স্কেলের ক্ষেত্রে এই মূলনীতিটা মেনে চলে, যে নির্দিষ্ট একটা তাপমাত্রা যদি হয় থিটা, আর যদি হয় আর নিম্ন স্থিরাঙ্ক, এখানে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে নিম্ন স্থিরাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাহলে থিটা আইস দ্বারা প্রকাশ করতে পারি। আর নিচে বসাবো আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে থিটা অফ, মানে যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হওয়া শুরু করে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? থিটা স্টিম মাইনাস থিটা আইস। এই মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই সম্পর্ক থেকে কি কিন্তু আমরা সকল স্কেলের ক্ষেত্রে আনতে পারি, যেমন C-0, সেলসিয়াস স্কেলের একটা তাপমাত্রা যদি হয় C-0, সেলসিয়াস স্কেলে স্টিমের তাপমাত্রা কত? 100-0। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা একই জিনিসটা লিখতে পারি F-32 ডিভাইডেড বাই 212-32। তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, এটা আমরা জানা থাকলো। আর কেলভিন স্কেলে হচ্ছে K-273 ডিভাইডেড বাই 373-273। তাহলে এইভাবে আমরা কিন্তু শর্ট ফর্মে চলে আসতে পারি, কি C/100 আসে, F-32/180 আসে, আর K-273/100 আসে। পরবর্তী লাইনে প্রতিটাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এইরকম একটা সুন্দর সম্পর্ক নিয়ে আসতে পারি, যেটাই হয়তো বা উপরে লেখা আছে। এখন এই সম্পর্ক থেকে কিন্তু আমরা অনেক কিছু আনতে পারি। কি কি সেগুলো? যেমন উম, দেওয়া আছে আমাদের প্রশ্ন বলা হলো যে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের দ্বিগুণ, বা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মানের সমান। তাহলে আমরা কি কি নিয়ে কাজ করব তখন? তখন আমরা এইটুকু, জাস্ট এতটুকু সম্পর্ক নিয়ে কাজ করব। এবং সেক্ষেত্রে সি এবং এফ এর মান যদি আমাকে সমান বলে দেওয়া থাকে, তাহলে আমি সি আর এফ এর মান বসাবো সমান। তাহলে এফ এর জায়গায় যদি সি বসাই, তাহলে সমীকরণটাতে একটা আননোন ভেরিয়েবল সি থাকবে, এবং সেটা সলভ করে আমরা বের করতে পারবো। এখন আমরা এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারি, যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে কখন সমান হয়, ফারেনহাইট এবং কেলভিন স্কেল কখন সমান হয়, এবং সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখন সমান হয় তাপমাত্রা। এই জিনিসটা আমরা ক্যালকুলেট করে সলভ করে বের করতে পারি, কিন্তু প্রশ্নগুলো খুবই ফ্রিকোয়েন্টলি আসে। তাই আমরা মনে রাখতে পারি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সমান হয় -40 ডিগ্রি সেলসিয়াসে। -40 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, -40 ডিগ্রি ফারেনহাইট বলতে পারি। আর ফারেনহাইট আর কেলভিন স্কেলে সমান হয় হচ্ছে 574.25 ডিগ্রি ফারেনহাইট, বা 574.25 ডিগ্রি কেলভিনে। আর এটা আমাদের সকলের কাছে প্রশ্ন, যে সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখন সমান হয়। আমি আশা করি উত্তরটা হবে কখনোই না। কেন? কারণ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যখন 25 ডিগ্রি, তখন কেলভিন স্কেলের তাপমাত্রা কত হয়? 298। অর্থাৎ আমি 273 অ্যাড করব। অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে যদি 273 অ্যাড করি, তাহলে তখন আমরা কি পাই? কেলভিন স্কেলের তাপমাত্রা পাই। তাহলে এটা কিন্তু কোনো ঐকিক নিয়মের সূত্র বা সমানুপাতিক সম্পর্ক না, এটা হচ্ছে সিম্পল যোগের সম্পর্ক। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রায় বসাবো, কেলভিন স্কেল কি হবে? তার চেয়ে 273 বেশি হবে। অর্থাৎ এরা কখনোই কি হতে পারবে না? সমান হতে পারবে না। তাহলে এক নাম্বারটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আর সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখনোই সমান হতে পারে না।
তাহলে এই জিনিসগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা লিখতে পারি, যেটা হচ্ছে পার্থক্য। এই জিনিসটাও খুব বেশি আসে, যে সেলসিয়াস স্কেলের ডিফারেন্স, ফারেনহাইট স্কেলের ডিফারেন্স এবং কেলভিন স্কেলের ডিফারেন্স। এটাকে যদি আমরা সূত্র দ্বারা লিখতে চাই, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, যে এরকম লাইন থেকে আসে সেটা, যে ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, এগুলো আসে হচ্ছে ডেল কে বাই 5। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই, এখানে 32, 273, এগুলো গেল কোথায়? এগুলো গেল কোথায়? তাহলে এটার জন্য আমরা একটু এক্সটেন্ড করতে পারি জিনিসটা, যে এগুলো কিভাবে আসলো। যে সেলসিয়াস স্কেলের একটা তাপমাত্রাকে ধরলাম আমি হচ্ছে, বা ফারেনহাইট স্কেল নিয়ে আমি একটা নিয়ে কাজ করে দেখাই, যে ফারেনহাইট স্কেলের একটা তাপমাত্রা হচ্ছে F1, এই তাপমাত্রা কেলভিন স্কেলে হচ্ছে K1। ফারেনহাইট স্কেলে আরেকটা তাপমাত্রা হচ্ছে F2, কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে K2। তাহলে আমি কি লিখতে পারি? F1 মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 মানে কত? 180। যেটাকে 20 দ্বারা ভাগ করলে আসে 9। আমি লিখতে পারি হচ্ছে K1 মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 মানে 100 ডিভাইড বাই 5 লিখতে পারি। অনুরূপ ভাবে আমি কি এটাও লিখতে পারি না, যে F2 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল হচ্ছে K2 মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এখন এক থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে আমি কি থাকে উপরে? বা 2, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার থেকে যদি 1 নাম্বার বাদ দিই, তাহলে আমার কি আসে উপরে? উপরে আসে হচ্ছে F2 মাইনাস F1 ডিভাইডেড বাই, আমরা একটু 2 থেকে একটা ভালো করে ক্যালকুলেশন করে দেখবো, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো যে এই জিনিসটা আমি কি বোঝাতে চাচ্ছি। বুঝছে না কেন? আচ্ছা, এখানে তার, আচ্ছা, F2 মাইনাস F1 ডিভাইডেড বাই 9, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে K2 মাইনাস K1 ডিভাইডেড বাই 5। তাহলে পরবর্তী লাইনে আমি কি লিখতে পারি? পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো হচ্ছে, যে ডেল এফ বাই 9 ইকুয়াল হচ্ছে ডেল কে বাই 5। অনুরূপভাবে আমরা কি এটাও লিখতে পারি না, এই যে ডেল সি বাই 5 ইকুয়াল ডেল এফ বাই 9 ডেল কে বাই 5। এখানে ডেল সি মানে কি? তাপমাত্রার পার্থক্য। যদি আমাকে বলে দেওয়া থাকে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 100, তাহলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে? আমরা ইজিলি বের করতে পারবো। তারপরে ডেল কে যদি বলা দেওয়া থাকে, ডেল এফ এর মান বের করতে পারবো। এইখান থেকে কিন্তু আমরা সম্পর্ক দেখতে পারি, যে সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে ফারেনহাইট স্কেলে 9 ডিগ্রি বাড়বে, কেলভিন স্কেলে ততক্ষণে কি বাড়বে? 5 ডিগ্রি বাড়বে। জাস্ট আমি যদি এই লাইনটাকে মনে রাখি, তাহলে কিন্তু আমার অঙ্ক সলভ করা ইজি হয়ে যায়। তাহলে আমরা আশা করি এইভাবে, যে ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল মানে চেঞ্জের ক্ষেত্রে যে সূত্রটা, কেন এটা আসে, কেন এখানে ধ্রুবকগুলো ধ্রুবকগুলো দূর হয়ে যায়, সেই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। মানে বিয়োগ করবো, সিম্পলি বিয়োগ করার সময় কি হয়, ধ্রুবকগুলো দুই জায়গায় থাকে, তাই ধ্রুবকগুলো বাদ হয়ে যায়। আমাদের এত কিছু আসলে মনে রাখার দরকারও পড়ে না, আমাদের মনে রাখতে হবে কি কি, সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি। আমাদের মনে রাখতে হবে জাস্ট এই লাইনটা, যে C/5 F-32/9, এটা হচ্ছে K-273/5। এটা কিসের? এটা হচ্ছে তাপমাত্রিক স্কেলগুলো একটা তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রায় কনভার্সনের ক্ষেত্রে। এই সম্পর্কটা আমি মনে রাখবো। আরেকটা সম্পর্কে আমি মনে রাখতে পারবো, যেটা হচ্ছে যে কোনো তাপমাত্রা মাইনাস স্টিম, সরি, যে আইস ডিভাইডেড বাই স্টিম মাইনাস আইস, এই জিনিসটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। এটা যদি আমি একটু স্কেলও নিয়ে আসি, যে ত্রুটিপূর্ণ স্কেল, সেই ত্রুটিপূর্ণ স্কেলের ক্ষেত্রেও কিন্তু এই সম্পর্কটা কাজ করাবে। এই সম্পর্ক থেকে কিন্তু এই সূত্রগুলো আসছে। সরি, এখানে কে আর কে হয়ে যেতে পারে। তাহলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট লিখি, CONSTANT, কনস্ট্যান্ট ভ্যালু। মানে এই রিলেশন থেকে কিন্তু উপরের সূত্রটা আসছে। আরেকটা আছে কি, সেটা হচ্ছে পরিবর্তনের সূত্র, যে ডেল সি বাই ডেল 5 ইকুয়াল হচ্ছে ডেল এফ বাই ডেল 9 ইকুয়াল হচ্ছে ডেল কে বাই ডেল 5। এই লাইনগুলো আমরা মনে রাখলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করতে পারবো। আমরা আগের স্লাইডে চলে যাই, কি কি প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করি।
আচ্ছা, আমরা যদি একটু ম্যাথের সলভে চলে যাই, কি কি প্রশ্ন আছে এখানে। যে বলছে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিলে। কেলভিন এবং ফারেনহাইট স্কেল মুখস্থ মান কত? 574.254। 5 4 না 2 5? আচ্ছা, এখানে কিন্তু আমরা বলে দিতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের একটু, এখানে 574.54ও কিন্তু দেওয়া রাখছিল অপশনে, তাহলে এটা আমরা মনে রাখবো যে 574.25। এখন এটা আমরা সলভ করবো কিভাবে? সব তো একদম ইজি প্রসেস, কেলভিন এবং ফারেনহাইটের সম্পর্ক। K - 273/5 F - 32/9। পরবর্তী লাইনে আমি কি বসাবো? যে কেলভিন এবং ফারেনহাইট সমান বোঝাইছে, তাহলে কে সমান 5। তাহলে F - 273/5 বলেছে F - 32/9। এই লাইনটা সলভ করতে হবে, এবং সলভটা আমরা বুঝতেই পারতেছি কতটা জটিল হইতে পারে। তাহলে এটা আমরা মনে রাখাটা কিন্তু সেটা 574.25 ফারেনহাইট বা কেলভিন। পরবর্তী প্রশ্নে কি বলছে? কেলভিন স্কেল এমন একটি তাপমাত্রা বের করে যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। আচ্ছা, তাহলে আমি আগে বের করতে হবে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক, সেটা বলে দেওয়া আছে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের 5 গুণ। তাহলে সেখান থেকে আমি সেলসিয়াস স্কেলের মানটা বের করতে পারি। সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক কি? C/5 ইকুয়াল হচ্ছে F - 32/9। এখন সির জায়গায় আমরা কি বসাবো? 5 বসাইতে পারি, বা আমি দুইটাকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করতে পারি, কারণ সেলসিয়াস এর আর কেলভিন স্কেলের সম্পর্কটা একদম ইজি। সেটা হচ্ছে জাস্ট 273 অ্যাড বা সাবট্রাক্ট বা মাইনাস করতে হয়। তাহলে এফ এর জায়গায় যদি আমি কি বসাবো? 5 F আছে না এখানে, সি আছে, আর এখানে 5 আছে। তাহলে আমি এফ এর জায়গায় আমি যদি বসাই, তাহলে কি বসাতে পারি? C/5 বসাতে পারি। বা আরেকটু যদি ইজি করে নিই, 9C ইকুয়াল আমি বলতে পারি হচ্ছে 5F মাইনাস হচ্ছে কত? 160, তাই না? এখন 5F মানে কত? সি না? তাহলে C - 160 ইকুয়াল হচ্ছে 9C। তাহলে 9C থেকে একটা সি বাদ দিলে 8C সমান -160। তাহলে সির মান কত আসে? -40 আসে। সির মান কি -40 ডিগ্রি আসে? কিছু তো ঝামেলা করা হয়েছে মনে হয়। দেখি একটু চেক করে, যে এই পাশে 9C আসে, এই পাশে আসে কত? 5F আসে -32 আসে। সরি, 8C সমান কত আসে? -160। তাহলে সির মান কত আসবে? -20। তাহলে সির মান যদি -20 আসে, তাহলে কেলভিন স্কেলে সেটা কত হবে? জাস্ট আমি 273 এড করে দেবো। 273 এড করলে কত আসে? 253 কেলভিন আসবে আশা করি। আচ্ছা, এখানে 253 আছে, দিচ্ছি। আনসার কত আসছে? 253। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমাকে ফার্স্টে আমার বের করতে হবে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের 5 গুণ। তাহলে এটা আমরা কিভাবে বের করছি? যে এক্স এক্স ওয়াই এর 3 গুণ। কার 3 গুণ? ওয়াই এর সাথে বসানো আছে, তাহলে ওয়াই এর সাথে আমি 3 বসাবো। ওইভাবে আমি বের করছি যে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের 5 গুণ, তাহলে ফারেনহাইট স্কেলের সাথে বসানো আছে, তাহলে ফারেনহাইট স্কেলের সাথে 5 বসাবো। যদি আমি বলতো যে পি কিউ এর 3/1 কিউ এর, তাহলে কিউ এর সাথে আমি 1/3টা বসাইতাম। এভাবে আমরা সলভ করি আসলে। মানে এই লাইনটা আসলে সবার বোঝার কথা। পরবর্তীতে যার সম্পর্কে আমরা বসাইছি। পরবর্তী মেয়াদে যদি আমরা যাই, কি কি বোঝানো হয়েছে যে, আচ্ছা আমরা একটু এ করে নিই। কি বের করতে বলা হয়েছে? যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি, ফুটন্ত পানিতে 95 ডিগ্রিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দিবে। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা ধরলাম C1, ওইটা সমান হবে কোন তাপমাত্রায়, ওটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে সম্পর্ক কি জানি? যে C1 একটা নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক মানে কত? মানে গলিত বরফ হচ্ছে 5, আর নিচে হবে কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব হচ্ছে 95, নিম্ন হচ্ছে 5। তাহলে 90 লিখতে পারবো। আর সেলসিয়াস স্কেলে সেটা কি বসাবো? C - 0 ডিভাইড কত হবে? 100 - 0, তাই না? এখন C1 আর সি যদি সমান হয়, তাহলে আমি যদি বসাই C - 5 কত হবে? সি উপরে আর 100, এখানে 90, তাহলে কাটাকাটি করলে 9/10। পরবর্তী লাইনে কি হবে? 9C ইকুয়াল হচ্ছে 10C - 50। তাহলে 50 যদি এই পাশে চলে আসে, 10C - 9C মানে সি, তাহলে 50 ডিগ্রিতে কি করবে?
সেম পার্ট দিবে বা সঠিক পার্ট দিবে। সঠিক পার্ট দেওয়া মানে কি, সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা দেখাচ্ছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে ওই একই তাপমাত্রা দেখাচ্ছে, অর্থাৎ সি আর সি ওয়ান এর মানটা কি হবে, সমান হবে। সমান করে জাস্ট ওই থার্মোমিটারের মূলনীতির যে সূত্র, যে যে নির্দিষ্ট তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব মাইনাস নিম্ন, এই সম্পর্কটা থার্মোমিটারের বা সেলসিয়াস স্কেলের সাথে আমি কম্পেয়ার করে আমি জাস্ট মানটা বসাবো। সঠিক পাঠ দেওয়া মানে হচ্ছে সমান হওয়া, সেলসিয়াস স্কেলের সাথে সমান হওয়া। তাহলে এটা আমরা সলভ হইল, 1 2 3 তিনটা সলভ হয়ে গেছে। প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় রাশির পরিচয় কোন সূত্র থেকে, বুঝতে পারছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আছে, শূন্যতম সূত্রটা যদি আমরা রিকেপ করি একটু, যে এখানে A একটা বস্তু আছে, এখানে একটা বি একটা বস্তু আছে, দুইটা বস্তুই সি বস্তুর সাথে কন্টাক্টে আছে, ধরলাম এরকম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবং বলা আছে যে এ বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রার সমান। আবার আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে বি বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রার সমান। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না যে এ আর বি বস্তুর তাপমাত্রা সমান? আমাকে এই জিনিসটাই বলা আছে, যে এ এবং বি দুইটা পৃথক বস্তু তৃতীয় একটা বস্তুর সাথে তাপমাত্রা সমতায় আছে। সমতায় থাকলে প্রথম উক্ত বস্তু দুইটি অর্থাৎ এ এবং বি বস্তু পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে, এইটাই আর কি বোঝানো হয়েছে। তাহলে এই তাপমাত্রার সম্পর্ক এটা আমি কোন সূত্র থেকে পাই? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। একটা কক্ষের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কত? তাহলে এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন না, যে সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক যে আমরা কি জানি, C/5 ইকুয়াল হচ্ছে F - 32 / 9। এখানে আমার কার মান বলা আছে, সির মান 30 বলা আছে। তাহলে এটা জাস্ট আমরা বসাবো, সির মান 30 বসাবো, ফারেনহাইট স্কেলে এফ এর মানটা বের করবো। জাস্ট একটা ইজি একটা সমীকরণ সলভ করার মাধ্যমে ম্যাথ গুলো সলভ হবে। এগুলো হচ্ছে পরীক্ষা বোনাস মার্ক। আমরা কখনো মানে কঠিন প্রশ্ন বেশিক্ষণ সলভ করতে গিয়ে এই বোনাস মার্ক গুলো যেন না হয়, এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন কুইশন ব্যাংক। তাপ প্রয়োগে তরল প্রসারিত এবং হালকা হয়ে উপরে উঠে যায়, কিন্তু উপরের শীতল এবং ঘন উপাদানটি নিচে ডুবে যায়, এটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে পরিচলন। তো এই প্রক্রিয়ার টপিক সম্পর্কে আসলে আমাদের খুব বেশি আলোচনা নাই। তো পরিচালনা আমরা জাস্ট এক লাইনে যাও যদি মনে রাখতে চাই, এখানে হচ্ছে কণা ট্রান্সফার ঘটে, পাশাপাশি সে তাপকে সাথে নিয়ে ট্রান্সফার হয়। কণা ট্রান্সফার উইথ হিট। আমার লেখা কি বোঝা যাচ্ছে? আমি নাহলে মুখে বলি, পরিচালন প্রক্রিয়াটা হচ্ছে কণার ট্রান্সফার হবে, মানে তাপ শোষণ করে কণা এই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। কিন্তু একাকী স্থানান্তর হবে না, সে তাপকে সঙ্গে নিয়ে স্থানান্তরিত হবে। এটাই হচ্ছে পরিচালন টপিক। আচ্ছা, এই তো ফার্স্ট টপিক থেকে আমাদের এই জিনিসগুলো জানার ছিল। আরো প্রশ্ন আছে তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু জুম করি, কি কি বলা হয়েছে, ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা অনুরূপ তাপমাত্রা কত? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরম শূন্য তাপমাত্রা মানে কত? 0 কেলভিন। মানে যে তাপমাত্রায় বরফ পানি বাষ্প একই অবস্থায় বিরাজ করে। থিওরিটিক্যাল বিষয় আর কি। আয়তন জিরো দেখানো যায়, অনেক কিছু করা যায়। আচ্ছা, তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, তাহলে 0 কেলভিন ফারেনহাইট স্কেলে কত? তাহলে কেলভিন স্কেল আর ফারেনহাইট স্কেলের রিলেশন আমরা জানি না, যে K - 273/5। এখানে কে এর মান কত বসাবো, আমরা 0 বসাবো, ফারেনহাইটের মানটা আমরা বের করব। তাহলে পরবর্তী ম্যাথে যে 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামানো হলো, ফারেনহাইট স্কেলে পরিবর্তন কত? আমরা সূত্র কি জানি, ΔC/5 ইকুয়াল হচ্ছে ΔF/9। তাহলে ΔC এর মান কত, 100 থেকে 35-এ নামাইছো তুমি, 65 কমাইছো, তাই না? 100 থেকে 35 বাদ দিলে কত হয় বলো? 65। 65 নামাইলে ফারেনহাইট স্কেলে সেটা কত হবে? 5 এবং 65, 13 × 9, মানে কত হয়? 117। 117 ডিগ্রি ফারেনহাইট হবে। বা আমি এগুলো না করে ওই নিয়মে করতে পারি, যে সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি চেঞ্জ হলে ফারেনহাইট স্কেলে চেঞ্জ হবে কত, 9 ডিগ্রি। আবার সেলসিয়াস 5 ডিগ্রি চেঞ্জ হলে কি, কেলভিন স্কেলও কি 5 ডিগ্রি চেঞ্জ হয় না? কারণ সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রার চেঞ্জটা তো সেম। কারণ সেলসিয়াস স্কেলে 25 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 298, 273। সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে কত, 303। ডিফারেন্স তো উভয় জায়গায় সেমই হবে, কারণ উভয় জায়গায় তো জাস্ট আমি 273 এড করতেছি।
আর এখানে ডিফারেন্স যা কথা, এখানে তো সেমই ডিফারেন্স হবে, তাই না? আচ্ছা, এখন পরের মেতে যাই। কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু, স্টিম বিন্দু দেওয়া আছে। ওই থার্মোমিটার 52 ডিগ্রি প্রদর্শন করে, ফারেনহাইট স্কেল সেটা কত? তাহলে আমরা যদি থার্মোমিটার মূলনীতি যে আমরা পড়ে আসছিলাম, সেখানে কি জানি, নির্দিষ্ট একটা তাপমাত্রা হচ্ছে 52 বলা আছে, মাইনাস বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বলা আছে 5। আর নিচে কি হবে, ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল, অর্থাৎ 99 আর 5-এর বিয়োগফল 94। এখানে ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা কত, নির্দিষ্ট তাপমাত্রা 1 হবে, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, আর 212 মাইনাস 32, ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্কের ডিফারেন্স কত, 180। এখান থেকে আমি এফ এর মানটা জাস্ট বের করবো, এটা কি আমি পারবো না? খুবই সিম্পল। আচ্ছা, আরেকটা লাইন আমরা করেই দিই। 52 - 5 কত হয়, 47 না? বাই 94। এখানে কত হয়, F - 32/180, তাই না? তাহলে 47 আর 94 ভাগ করলে কত হয়, 1/2 হয় না? 1/2 হয়। আর তাহলে 1/2 ইকুয়াল F - 32/180। এই লাইন আমরা সলভ করতে পারবো না? সবাই পারবো আশা করি। তাহলে আমরা এখন পরের মেথে যাই। কি বলছে? আচ্ছা, একটু আমরা মুছে নিই। এই ম্যাথে আমাকে কি বলা হয়েছে, যে একটা রোদ থার্মোমিটারের রোদ বলা দেওয়া আছে। আচ্ছা, এখন আমার তাপমাত্রিক ধর্ম চলে আসছে। তাপমাত্রিক ধর্মের ক্ষেত্রে সেম রিলেশন, যে এখানে আমরা থিটা বসাইতাম, বাই থিটা আইস বসাইতাম, থিটা স্টিম মাইনাস থিটা আইস বসাইতাম। এখন আমরা কি বসাবো, সরি, এখন আমরা এই থিটার জায়গায় থিটা ডিগ্রিতে যে প্রেসারটা ক্রিয়েট হয়, বা যে রুটটা ক্রিয়েট ক্রিয়েট হয়, থিটা আইস অর্থাৎ 0 ডিগ্রি, বা নিম্ন স্থিরাঙ্কে যে চাপ প্রকাশ করে, ঊর্ধ্ব স্থিরাঙ্কে যে চাপ প্রকাশ করে, সেই জিনিসগুলো বসাবো। এখানে পির জায়গায় আমরা আর থিটা, আর আইস, আর স্টিম, আর আইস এগুলো বসাইতে পারি, মানে যখন যেটা আসে প্রশ্নে। এখন এখানে কি বলা হয়েছে, যে রোদ থার্মোমিটারের রোদ বলে দেওয়া আছে 0 ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রিতে হচ্ছে 8 ওহম, 100 ডিগ্রিতে হচ্ছে 20 ওহম, আর যখন সেটা 32 ওহম, তখন তাপমাত্রাটা কত, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সেম প্রসেস আগাই। কি হবে, তখন তাপমাত্রা সি -0 ডিভাইডেড বাই 100 - 0। তাহলে সি তাপমাত্রায় যে রোদ সেটা বলে দেওয়া আছে 32, 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোদ সেটা বলে দেওয়া আছে 8, 100 ডিগ্রি তাপমাত্রায় যে রোদ সেটা বলে দেওয়া আছে 20, 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোদ সেটা বলে দেওয়া আছে 8। এই লাইন থেকে জাস্ট আমি সি এর মানটা বের করতে পারবো না? এর চেয়ে সিম্পল ম্যাথ কি হতে পারে, যে আমি এই জাস্ট একটা লাইন সমীকরণ লিখবো, লিখে আমি জাস্ট সেটা ক্যালকুলেট করব, কোনো চিন্তা ভাবনা নাই। এরপরে বলা হয়েছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পারতে। এটা যে কোনো একটা পরীক্ষায় চলেই আসতেছে, এটা মুখস্থ আমাদের, -40 ডিগ্রি। আর ফারেনহাইট আর কেলভিন কততে, 574.25, 574.25 মনে রাখবো কিন্তু। আচ্ছা, এখন কি বলছে, উষ্ণতামিতিক ধর্মসম্পন্ন বস্তুর উদাহরণ। আচ্ছা, কৈশিক নলের রক্ষিত পারদ, হ্যাঁ পারদের উচ্চতা দেখে আমরা তাপমাত্রা নির্ণয় করি। প্লাটিনাম তার, হ্যাঁ এর রোধ দেখে আমরা করি। তাপযোগের পরিবাহী তার, হ্যাঁ এটাও তো। ও আচ্ছা, তাহলে সকলই, হ্যাঁ সবগুলো আনসার। তাহলে কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল একই মান পাওয়া যায়। আমরা আগে প্রকাশ করে সলভ করে আসছি যে সেলসিয়াস এবং কেলভিন স্কেল কখনোই সমান দেখাবে না। খুব ভালো একটা প্রশ্ন, যে কোনো জায়গায় আবার চলে আসতে পারে। তাপমাত্রার এক স্কেল থেকে আরেক স্কেলে পরিণত করার সম্পর্ক কি, এই যে এটা মূলনীতি। নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া আছে, পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিচে হচ্ছে ঊর্ধ্ব মাইনাস নিম্ন, এই যে ঊর্ধ্ব মাইনাস নিম্ন হচ্ছে নিচে আছে। তাহলে এটা হবে আনসার। সরি, এখানে স্পষ্ট দেখা যায়, উত্তর নেই বলছে কেন? ও আচ্ছা, ঊর্ধ্ব মাইনাস নিম্ন দেওয়া আছে, ও এখানে ঊর্ধ্ব লিখছে, এটাও হবে না। তাহলে এই তো কোনোটাই না, মানে এটা, এটাই হবে আর কি আনসার, যে উপরে হচ্ছে, নিচে হবে ঊর্ধ্ব এবং নিম্ন স্থিরাঙ্ক ডিফারেন্স, আর উপরে হবে নির্দিষ্ট তাপমাত্রা বা পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এর মাধ্যমে আমাদের ফার্স্ট টপিকটা শেষ হচ্ছে, তাই না? এখন আমরা পরবর্তী টাইপটা শুরু করতে চাই। পরবর্তী টাইপের নাম কি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি কি বলছে সেটা আমরা একটু ব্যাখ্যা করে আসি। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা সবাই জানি, যে ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। অর্থাৎ আমি যদি কিছু পরিমাণ তাপ শক্তি সিস্টেমকে দেই, তাহলে সিস্টেম তার অন্তঃস্থ শক্তি চেঞ্জ করবে,
আর বাকিটা দেশে কি করবে, কৃতকাজ করবে। অর্থাৎ এটা হচ্ছে একটা হিট বা তাপ, হিট, আর এটা হচ্ছে ওয়ার্ক। তাহলে হিট এবং ওয়ার্কের, অর্থাৎ তাপ আর কাজের মধ্যে রিলেশন স্থাপন করে তাপগতিবিদ্যার কোন ল? ফার্স্ট ল। এটা কিন্তু এমসিকিউ তে আসে। আবার এখানে ডিইউ এর নিয়েও একটু আমাদের কাজ আছে। ডিইউ এর মানটা আসলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা আসলে টেম্পারেচারের সমানুপাতিক। বা বা আমরা বলতে পারি যে ইউ, যদি আমরা একটা গ্রাফ আঁকি, যে এই একটা পরিস্থিতি, পিভি গ্রাফ, এখানে একটা P1 V1 T1 আছে। এখান থেকে আমি বস্তুটাকে P2 V2 T2 তে নিলাম। তাহলে এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা, অন্তঃস্থ শক্তি, প্রথম ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি যেটা হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে যে অন্তঃস্থ শক্তি হবে বা ডেল ইউ দ্বারা প্রকাশ করতে পারি, সেটা শুধুমাত্র নির্ভর করবে হচ্ছে টেম্পারেচার চেঞ্জের উপরে। আমি যদি এই প্রসেসে না গিয়ে বস্তুটাকে যদি, আমি যদি এই স্টেট থেকে এই স্টেটে যদি আমি এইভাবে এইভাবে ঘুরায় টুরায় নিয়ে যাইতাম, উভয় ক্ষেত্রে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন সেমই হতো। অর্থাৎ অন্তঃস্থ শক্তি কার কার উপর নির্ভর করতেছে? টি ফাইনাল এবং টি ইনিশিয়ালের ডিফারেন্সের উপরে, আর কোনো কিছুর উপরে নয়। তাহলে আমরা ডিউ কে আমরা কি বলতে পারি, বা অন্তঃস্থ শক্তি পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি? এটা কোনো স্টেট ফাংশন নয়, বা এটাকে আমি বলতে পারি যে এটা পাথ ফাংশন নয়। অর্থাৎ এটা পথের উপর নির্ভর করবে না, পাথ ফাংশন নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আসবে। এটা কি ফাংশন? স্টেট ফাংশন। অর্থাৎ স্টেট ফাংশন, স্টেট মানে হচ্ছে এই একটা অবস্থা, এই একটা অবস্থা, এই দুইটা অবস্থা, এই ফাইনাল স্টেট আর হচ্ছে ইনিশিয়াল স্টেট। যে এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে কি ফাইনাল, এই দুইটা স্টেটে তাপমাত্রার উপর নির্ভর করতেছে জাস্ট। আমি কোন পথে, আমি এই পথে ঘুরায় টুরায় নিয়ে গেলাম কিনা সেটার উপর নির্ভর করতেছে না, ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটের উপর নির্ভর করতেছে। আচ্ছা, ডি এর মানটা আমরা কত জানি? এনসিভি ডিটি, সেটা আমরা জানা থাকা দরকার। আচ্ছা, এখন আমরা ডিকিউ এর মানটা কখন পজিটিভ হয়? ডিকিউ ডিইউ ডিডব্লিউ, পজিটিভ নেগেটিভের বিষয় আছে। ডিকিউ এর মানটা পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়? ডিকিউ এর মানটা পজিটিভ হবে তখনই যখন আমি তাপ কি হবে, ঢুকবে ভিতরে। আর নেগেটিভ মানে হতেছে কি, বের, নেগেটিভ মানে কি, বের হবে। আর ডিউর মানটা পজিটিভ হওয়া মানে কি, ডিউ সমানুপাতিক ডেলটি, অর্থাৎ ডেলটির মানটা যদি পজিটিভ হয় তাহলে ডেল ইউর মানটাও পজিটিভ হচ্ছে। তাহলে ডেলটি কখন পজিটিভ হবে? টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল যখন পজিটিভ হবে, অর্থাৎ যখন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে ডিউ পজিটিভ, টেম্পারেচার কমলে ডিউ নেগেটিভ। আচ্ছা, ডিডব্লিউ কখন পজিটিভ? যখন, এই যে আমি একটা পিস্টন থাকে না, পিস্টন, পিস্টনটা, ডিডব্লিউ মানে কত, পি ইন্টু ডিভি না? অর্থাৎ ডিবির মানটা যখন পজিটিভ, ডিবির মান পজিটিভ হওয়া মানে কত? আয়তন প্রসারিত হওয়া, এক্সপ্যান্ড হওয়া। অর্থাৎ আয়তন বাড়লে ডিডব্লিউ পজিটিভ, আয়তন কমলে ডিডব্লিউ নেগেটিভ। বা ডিডব্লিউ পজিটিভ হওয়া মানে হচ্ছে সিস্টেমে কাজ করতেছে, অর্থাৎ প্রসারিত হচ্ছে। আর ডিডব্লিউ নেগেটিভ হওয়া মানে আয়তন সংকুচিত হচ্ছে, মানে বাইরের, বাইরের জিনিস কাজ করতেছে। অর্থাৎ সিস্টেমের উপর কাজ করতেছে, সিস্টেমকে ডাবায় রাখতেছে বা নামাই দিতেছে নিচের দিকে। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আলোচনার বিষয় ছিল এখানে। আচ্ছা, টিবি গ্রাফের, টিবি গ্রাফের ক্ষেত্রফলটাই কি নির্দেশ করে? ওয়ার্ক ডানের পরিমাণ নির্দেশ করে। যেহেতু এখান থেকে আমরা সূত্রটা দেখতে পারি যে ডিডব্লিউ ইকুয়াল পিটিভি, ইন্টিগ্রেট করলে পি ইন্টু ডেল ভি আসে, সেটাই ভাবে আমরা বুঝতে পারি। এখন যদি আমরা একটু ম্যাথে মানে সলভে চলে যাই, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে ইতিপূর্বে, তাহলে আমরা শুরু করি। কি কি প্রশ্ন, একটু জুম করে। কোন শক্তি সংরক্ষণ সূত্রটি, শক্তি সংরক্ষণ, আচ্ছা ডি কিউ সমান ডিইউ প্লাস ডি ডব্লিউ, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে পরিমাণ তাপ দেই তার পুরাটাই কি হয়, ইউটিলাইজ হয়, কোনো প্রকার মানে হারায় যেতেছে না। তাহলে এটা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি বুঝতে পারতেছি। তাহলে সমায়তন প্রক্রিয়া সিস্টেম করতে গৃহীত তাপ কিউ হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা, আমরা কি জানি, ডি কিউ সমান কি জানি, ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিডব্লিউ মানে কত, পিডিভি। এখন সম আয়তন প্রক্রিয়া, আয়তনের চেঞ্জ নেই, তাহলে পি ডিবির মান কত, জিরো না? ডিবির মান হচ্ছে জিরো না? তাহলে কি পি ডিবির মান জিরো, অর্থাৎ ডি কিউ ইকুয়াল হচ্ছে ডি কিউ। অর্থাৎ যে পরিমাণ তাপ শক্তি দিব সেই পুরাটাই কি হবে, অন্তঃস্থ শক্তি পরিবর্তনের কাজ হবে, অর্থাৎ কোনো কৃত কাজ হবে না। তাহলে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ যদি কিউ হয়,
তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কি হবে? কিউই হবে, মানে সেমই থাকবে। আচ্ছা, গরমে গোসলের পর শরীরের কি হয়? গরমে গোসল করলে কি হয়? খুব ভালো একটা প্রশ্ন। আমরা যখন গোসল করি তখন আমরা কি করি? পানি ঢালি। পানিটা কি করে? পানিটা হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ে নেয়, টেম্পারেচার নিয়ে নেয়। নিয়ে নেওয়ার ফলে কি হয়? শরীরের তাপমাত্রা কি হয়ে যায়? ডিক্রিজ করে। আর তাপমাত্রা যদি ডিক্রিজ করে তাহলে ডিউর মানটা কি হয়? নেগেটিভ হয়। নেগেটিভ হওয়া মানে কি? অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, তাই না? এখন আসি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? ডেল্টা কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ হয়। তার হচ্ছে কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায়, ডিকিউ ইকুয়াল কত? ডিইউ প্লাস ডিডব্লিউ। মুখে মুখে করার জিনিস। 800 জুল তাপ শক্তি শোষণ করছে, তাহলে পজিটিভ 800 বসাবো আমরা। অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে, তাহলে পজিটিভ 500 বসাবো আমরা। তাহলে সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃতকাজের পরিমাণ কত হবে? 800 - 500 মানে 300 জুল। কতটাই সিম্পল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাপ এবং কাজ। ডিকিউ হচ্ছে হিট, ডিডব্লিউ হচ্ছে ওয়ার্ক। তাহলে তাপ এবং কাজ। প্রথম সূত্র মূলত কোন সূত্রের বিশেষ? শক্তিকে নিত্যতা সূত্র। তাহলে এরই মাধ্যমে আমাদের এই টপিকটাও কি হইলো? কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে আমাদের টাইপ 3 হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপের আগে আমরা একটু আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করে আসি, যে আমরা 9-10-এ থাকতে পড়ছিলাম যে তাপ শক্তি ইকুয়াল, আমি তাপ শক্তির চেঞ্জ ইকুয়াল আমি বলতে পারতাম হচ্ছে এম এস ডেল্টা থিটা। যেখানে এস কে আমরা কি বলতাম? স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। ডেল্টা থিটা কি? তাপমাত্রার পরিবর্তন। এম হচ্ছে কি? বস্তুর ভর। আর সে কি পরিমাণ তাপ শক্তি শোষণ করবে বা কি করবে সেটা এখানে হচ্ছে ডেল কিউ এর মান। অর্থাৎ তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে কি পরিমাণ তাপ শক্তি সে শোষণ বা বর্জন করবে সেটার একটা সম্পর্ক ছিল। এখনো সেরকমই রিলেশন আছে। এখন আমরা গ্যাস নিয়ে যখন কাজ করব তখন ডেল কিউ এর মানটা ডেল কিউ এর মতোই থাক। এম এর জায়গায় আমরা বসাবো হচ্ছে মোল সংখ্যা, এর জায়গায় আমরা বসাবো হচ্ছে সি, আর এখানে বসাবো ডেল্টা থিটা। তাহলে এই সিটাই হচ্ছে কি? মোলার আপেক্ষিক তাপ। এখন ডেল কিউ বাই এন ডেল্টা থিটা, এটাই হচ্ছে সির মান। এখন এই সিটা গ্যাসের ক্ষেত্রে দুই ভাবে হতে পারে, যে কনস্ট্যান্ট প্রেসারে হলে আমি তাকে বলবো সিপি, আর কনস্ট্যান্ট ভলিউমে আমরা হলে তাকে আমরা বলি সিপি। তাহলে এখান থেকে কিন্তু আমরা এককটা চলে আসতে পারে, যে মোলার আপেক্ষিক তাপের এককটা কি? এককটা হচ্ছে জুল, নিচে হচ্ছে মোল, আর নিচে হচ্ছে কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের একক। আচ্ছা, এখন আমরা আরো কিছু জানি, যে সিপি মাইনাস সিবি আমরা জানি হচ্ছে আর, এটা আমরা জানি। তারপর সিপি বাই সিবির সম্পর্ক হচ্ছে আমরা গামা দ্বারা প্রকাশ করতে পারি। এগুলো জায়গা থেকে যাবতীয় অনেক কিছু রিলেশন আসা যায়। তারপর আমরা ডিউ এর মানটা আমরা জানি হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন জানি এন সিবি ডিটি। তারপরে আর কিছু কি আছে এখানে? উম আচ্ছা, সিপি আর সিবি এর মধ্যে যে রিলেশন আসে সেটা আমরা প্রশ্নতে গিয়ে পাবো। উম আচ্ছা, এই আপাতত এইটুকুই আছে। আচ্ছা। আচ্ছা, গামা সম্পর্কে অনেক কিছু বলা আছে, যে গামা হচ্ছে কি? গামার মানটা কি আসে? 1+2/f। এই সূত্রটা আমরা মনে রাখার চেষ্টা করবো, যেখানে এফটা কি? এফটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, ডিওএফ। এখন এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডমের মান হচ্ছে 3। 2 পরমাণু এর ক্ষেত্রে সেটা 5। 3 পরমাণু এর ক্ষেত্রে সেটা 6। এভাবে আর কি ডিগ্রিস অফ ফ্রিডম থেকে গামার মানগুলো আসছে। যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 7 মানে 1.4। তারপরে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে হচ্ছে 1.33। এখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে অনেক সময় ঝামেলা হয়। কারণ কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে সরলরৈখিক। সেক্ষেত্রে আমরা একে দ্বিপারমাণবিকের সাথে চিন্তা করে বলতে পারি। যদি প্রশ্নে অন্য কোনো যে মানে কোনো প্রকার বাধা, ওগুলোর মান যদি না বলা থাকে, বা এফ এর মান যদি পরিষ্কার করে ক্লিয়ার না করা থাকে, তাহলে আমরা দ্বিপরমাণুকের সাথে চিন্তা করে বলতে পারি। একটু যদি আমরা জুম করি, কি কি বলা হয়েছে? যে একটা আদর্শ গ্যাসের সিপি আর সিবি সম্পর্ক দেওয়া আছে। সিপি আর সিবির মধ্যে সম্পর্ক আমার বের করতে বলা আছে। মানে সিবি কে, সব বামে দেখতেছি আমি সব জায়গায় সিবি আছে। তাহলে সিবির মানটা বের করতে বলা হয়েছে আর এর সাথে রিলেশন করে। তাহলে আমরা সিপি মাইনাস সিবি, কিন্তু আমরা জানি কি হতো? এই যে সিপি মাইনাস সিবি আমরা জানি হচ্ছে আর।
এখন কথা হচ্ছে সিপি আর সিবি এর সম্পর্ক দেওয়া আছে এক্স। এখন এখানে কোনো সিপি নাই, তাহলে এই সম্পর্ক থেকে আমি সিপি কে দূর করব। সিপি মানে কত? এক্স ইন্টু সিবি মাইনাস সিবি ইন্টু আর। তাহলে সিবি কে জাস্ট কমন নিলে কি থাকে? এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়ান আর বাই এক্স মাইনাস ওয়ান। এর এটার মতো সিম্পল একটা ম্যাথ এখানে আসছে। তাহলে এখানে এখানে মানে কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে জাস্ট গামার জায়গায় তারা এক্স দ্বারা প্রকাশ করছে, তাই প্রকাশ করলে করুক, তো সেটা তো আমার কোনো কনসার্নের বিষয় না। সিবির মান যদি আর বাই গামা মাইনাস ওয়ান আসে, গামা মাইনাস ওয়ান আসে, তাহলে সিপির মান কত আসবে? এক্স মানই তো গামা। তাহলে সিপির মান কত আসবে? গামা ইন্টু সিবি। তাহলে গামা ইন্টু সিবি মানে কত? আর বাই গামা মাইনাস ওয়ান। এবং এই রিলেশনটা, এই সিপি রিলেশনটা কিন্তু বুয়েট প্রিলিতে 23-24 আসছে। তাহলে এই টপিক গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটুকু খুব ইম্পর্টেন্ট। তাহলে নিয়ন গ্যাসের ক্ষেত্রে কামার মানে, নিয়ন গ্যাস কি এক পারমাণবিক না? 1.67। নাইট্রোজেন গ্যাস কি দ্বি পারমাণবিক গ্যাস, তাহলে 1.4। গামা 1.7 হলে গ্যাসটি কোন পারমাণবিক? এক পারমাণবিক। আচ্ছা, পিবি টু দি পাওয়ার গামা সমীকরণে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? দ্বি পারমাণবিক গ্যাসে গামা মানে গামার মান চাইছে তোমার কাছে, দ্বি পারমাণবিক গ্যাসে কত হবে? 1.4। সিবি বাই সিবি হচ্ছে গামা, তাহলে রুদ্ধতাপীয় এবং সমতাপীয়, সমতাপীয় মানে কি আইসোথার্মাল পিপি গ্রাফের ছেদ বিন্দু দ্বয় ঢাল দৈর্ঘ্য অনুপাত কত হবে? গামা হবে। আচ্ছা, এই 6 নম্বর প্রশ্নটা একটু আলোচনার বিষয় আছে। যদি আমরা জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আহ, গ্যাসের মানে পিপি গ্রাফের ঢাল সমস্ত প্রক্রিয়ার গামা গুণ হয়। তবু আমরা একটু আলোচনা করে যাই এখান থেকে, যে এটা হচ্ছে পিবি গ্রাফ, এটা হচ্ছে তাহলে আমি আইসোথার্মাল প্রক্রিয়া। আইসোথার্মাল মানে কি? সমুষ্ণ প্রক্রিয়া। আর এটা কি? এডিয়াবেটিক প্রসেস, বা কি এটাকে আমরা কি নামে প্রকাশ করতে পারি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? পরেরটা হচ্ছে এডিয়াবেটিক, এই যে এটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখন কোন প্রক্রিয়া ঢাল কত আসে? ঢাল এখানে পিবি গ্রাফের ঢাল কত মানে ডিপি বাই ডিবির মান বের করতে বলা হয়েছে। প্রথমে আমি আইসোর জন্য বের করব। কেন প্রমাণটা করতেছি? ঢাকা ইউনিভার্সিটিতে যদি প্রমাণটা চলে আসে আর কি। পরবর্তীতে আমি ডিবি বাই ডিবি অফ কার বের করব, এডিয়াবেটিকের বের করব। আচ্ছা, এখন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমি কি সমীকরণ জানা থাকতে হবে ফার্স্টে আমার? আমি তো গ্রাফে জানি, এখন সমীকরণটা কত? আইসোথার্মাল প্রসেসে আইসোতে পিবি সমান আমরা জানি কত? এনআরটি। যদি এখন আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি, যে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এন আর ডিটি লিখতে পারি, তাই তো? এন আর ডিটি লিখতে পারি না? এখানে আমি কার সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতেছি? ভি এর সাপেক্ষে। সরি, একটু ভুল হয়ে গেছে। এখানে দেখো, ডিপি বাই ডিভি বের করতে হবে, অর্থাৎ আমি যদি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ভি কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে। বা আমি আরেকটা লাইন একটু বেশি লিখি তাহলে সবার বোঝা সহজ হবে। ডি বাই ডিভি অফ পিভি বা ইকুয়াল হচ্ছে ডি বাই ডিভি অফ এনআরটি। এখন আয়তন চেঞ্জের সাথে এখানে আমরা জানি যে সমস্ত প্রক্রিয়ায় সমস্ত প্রক্রিয়ায় এন আর টি তিনটাই কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো হবে, তিনটা চেঞ্জ হচ্ছে না। আর ভি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই? পি কে রাখবো, ভি কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান আসে, প্লাস ভি কে রাখবো, পি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ডিপি বাই ডিবি। তাহলে এখান থেকে ডিপি বাই ডিবির মানটা কত আসে সমস্ত প্রক্রিয়ায়? মাইনাস পি, ওই পাশে চলে যায়, ভিটাকে যদি ভাগ করে দিই তাহলে মাইনাস পি বাই ভি। তাহলে এটা আসে সমস্ত প্রক্রিয়া। এখন যদি আমি আইসো মানে এডিয়াবেটিক প্রসেস বা কি বলা যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি বের করি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস। এডিয়াবেটিক প্রসেসে তো আমার পিভি একটা সমীকরণ জানা থাকা লাগবে, যে পিভি টু দি পাওয়ার গামা কি কনস্ট্যান্ট জানি, এ দ্বারা প্রকাশ করলাম।
এই লাইনটিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ভি এর সাপেক্ষে, তাহলে কি আসে? ডি বাই ডিভি অফ পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ডি বাই ডিভি দ্বারা এ করলে কত আসে? জিরো আসে, কনস্ট্যান্ট যেহেতু। পি কে রাখলাম, ভি টু দি পাওয়ার গামাকে যদি করি তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস ভি টু দি পাওয়ার গামাকে রাখলাম আর ডিপি বাই ডিভি করলাম। মানে মানে ইউভির যে আছে না ডিফারেন্সিয়েশন, জাস্ট ওইটা করলাম। আমার ডিপি বাই ডিভির মানটা রাখতে হবে আর বাকি সবকে অন্য পাশে পাঠাই দেবো। তাহলে বাকি সব যদি অন্য পাশে চলে যায় তাহলে কি আসে? গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি হবে? ভি টু দি পাওয়ার গামা, এই ভি টু দি পাওয়ার গামাকে এই পাশে আনলাম আর এই পাশে কে থাকবে? ডিপি বাই ডিভি থাকবে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? ভি টু দি পাওয়ার পাওয়ার ভি টু দি পাওয়ার গামা কাটা পি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে কি নিচে ভি হবে। আর আমি যেহেতু এই লাইনটাকে এখানে প্লাস ছিল, তাহলে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তা মাইনাস। তাহলে আমি এই লাইন থেকে লিখতে পারি কি? গামা ইন্টু মাইনাস পি বাই ভি। মাইনাস পি বাই ভি কার গ্রাফ ছিল? ডিপি বাই ডিভি অফ এডিয়াবেটিকের, সরি সরি আইসোথার্মালের, আইসো। তাহলে ডিপি বাই ডিভি অফ এডিয়াবেটিক মানে কত? এ দ্বারা প্রকাশ করতে পারি এডিয়াবেটিকের ঢালটা হবে কি? আইসো থার্মাল গ্রাফের গামা গুণ। এখন এইটার জন্য আমরা এত কিছু করলাম, তাহলে এটা আমরা মুখস্থই রাখতে পারি, বাট প্রমাণটা কেন দেখালাম? যদি কোনো কারণে ঢাকা ইউনিভার্সিটিতে 2.5 মার্কের এত একটা ইজি প্রশ্ন চলে আসে, এই জন্য। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, কি কি বলা হয়েছে? যে সমস্ত প্রক্রিয়া, সমচাপ, সমায়তন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া সবগুলাতে কৃতকাজের মান বের করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু আলোচনা করে যাই, প্রথমে আমরা আসি হচ্ছে প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া আমরা কি জানি? যে সব সূত্রতে আমরা জানি কি পিভি সমান এনআরটি না? এখন সমষ্ণ, সমায়তন, এখানে সব জায়গায় কি মূল সংখ্যা সেম ধরে নেওয়া হয়েছে। তাহলে পিভি এই পাশে সবকিছু কনস্ট্যান্ট, তাহলে পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে পি 1 ভি 1 ইকুয়াল আমরা পি 2 ভি 2 লিখতে পারবো। তাহলে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা কিরকম হবে? পি বাই ভি এরকম হবে। অর্থাৎ এই লাইন থেকে আমি কি লিখতে পারি? পি সমান কে ইন্টু 1/ভি, অর্থাৎ পি সমানুপাতিক 1/ভি। অর্থাৎ একটা যদি দ্বিগুণ হয় ওপরটা কি হবে? হাফ গুণ হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, আমি কি কৃত কাজ এখানে দেখাবো? হ্যাঁ, ডিউতে যদি প্রমাণ চলে আসে তাহলে তো কিছু করার নাই। আর এই মার্কে চলে আসতে পারে যে সমস্ত প্রক্রিয়া ওয়ার্ক ডান কত সেটা প্রমাণ করে বের করে দাও। আচ্ছা, আমরা তাহলে একটু দেখাই। আচ্ছা, এখন যে টপিক গুলো দেখাবো, আগামী যে ওয়ার্ক ডানের সূত্রগুলো, ফর্মুলা জানা থাকলে আমাদের চলে, বাট সূত্র যদি আমাদের মনে না থাকে, ফার্স্ট প্রশ্ন বা ডিউতে যদি আয়সা পড়তে পারে মানে প্রমাণগুলো, এই জন্য আমি আগামী 20 মিনিট যা দেখাবো এটা মানে দেখতে পারো, সবাই চাইলে দেখতে পারো বা কেউ চাইলে স্কিপও করতে পারো। মানে খুব বেশি ম্যান্ডেটরি না, আবার চলেও আসতে পারে, এই জন্যই জাস্ট দেখানো। তাহলে এই সমস্ত প্রক্রিয়া ওয়ার্কটা আমি সবগুলো সূত্রই শুরু করবো কোন জায়গা থেকে? ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ থেকে। এখন সমস্ত প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রার কোনো চেঞ্জ নাই, তাহলে ডিউ এর মানটা কত আসবে? জিরো আসবে। তাহলে ডি কিউ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ডিডব্লিউ। আচ্ছা, এখন সমস্ত প্রক্রিয়া ইকুয়াল হচ্ছে ডিডব্লিউ। সকল ক্ষেত্রে আমি ডিডব্লিউ ইকুয়াল জানি কত? পি ইন্টু ডিভি। এটাকে জাস্ট আমি ইন্টিগ্রেট করবো। আমি কই থেকে করবো? কই করবো যে এটাকে ধরলাম আমি ভি ইনিশিয়াল পজিশন, ভি ইনিশিয়াল, এটা হচ্ছে কি ভি ফাইনাল পজিশন, এই পর্যন্ত আমি ইন্টিগ্রেট করবো। অর্থাৎ আমি এতটুকের কাজ বের করতে যাচ্ছি। এতটুকের কাজ যদি বের করতে চাই তাহলে আমার কি লাগবে? পি ইন্টু পিটা তো এখানে কনস্ট্যান্ট না, এখন আমরা জানি কি পিভি সমান এনআরটি জানি না। তাহলে পি মানে কত হবে? এনআরটি বাই ভি, এনআরটি বাই ভি ইন্টু ডিভি। এখন এনআরটি কনস্ট্যান্ট, তাহলে বাইরে চলে আসলো, জাস্ট আমি সিম্পল ইন্টিগ্রেশন করতেছি।
এখন ভি ইনিশিয়াল থাকবে, ভি ফাইনাল থাকবে, ডিভি বাই ভি, অর্থাৎ ওয়ান ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স এর ফর্মুলা, মানে কি লন এক্স আসবে, তাহলে লন ভি আসবে। শর্ট করতে চাচ্ছি বাট একটু করাই দিই যারা দেখতেছে আর কি। এনআরটি লন ভি ভি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এনআরটি লন ভি ফাইনাল মাইনাস লন ভি ইনিশিয়াল, বা পরবর্তী লাইনে আমি এইভাবে লিখতে পারি যে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। আমরা কি জানি যে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল হচ্ছে পি ফাইনাল ভি ফাইনাল, বা ব্যস্তানুপাতিক সম্পর্ক এখান থেকে আমি লিখে দিতে পারি যে পি ইনিশিয়াল বাই পি ফাইনাল ইকুয়াল কি হবে, ব্যস্তানুপাতিক ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। ভি ফাইনাল বাই ভি ইনিশিয়ালকে কিন্তু আমি এভাবে রিপ্লেস করতে পারি যে এনআরটি লন পি ইনিশিয়াল বাই পি ফাইনাল, এভাবে রিপ্লেস করতে পারি আমরা। তাহলে এই প্রমাণটাই কিন্তু এখানে আছে যে এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান বা এনআরটি লন পি ওয়ান বাই পি টু, এবার আমরা লিখতে পারি সমষ্টি প্রক্রিয়া। এরপর আমাদের কি আছে, সমচাপ প্রক্রিয়া। যদি আমরা একটু সমচাপ প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করে যাই। আচ্ছা, আমরা ইংলিশ টার্মগুলো মনে রাখবো। ঢাকা ইউনিভার্সিটি যে কোনো কিছু করে দিতে পারে। আইসো বার, বার মানে হচ্ছে তাহলে আইসোবারিক, আইসো মানে হচ্ছে সম, তো সব জায়গায় কিন্তু সময় আছে। খালি রুদ্রতাপী হচ্ছে এডিয়াবেটিক, সম আয়তন হচ্ছে আইসোপোরিক প্রসেস বা আইসোচোরিক প্রসেস, যাই বলি না কেন। এখন সমচাপ প্রক্রিয়া গ্রাফটা কিরকম হবে, এটা হচ্ছে পি ভি গ্রাফ। সমচাপ অর্থাৎ চাপটা চেঞ্জ হবে না, অর্থাৎ আমি যদি ভলিউম বাড়াই কমাই, চাপের কোনো উপরে উঠবে না নিচেও নামবে না, তাই তো? তাহলে এরকম একটি এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ পাবো আমরা সমচাপ প্রক্রিয়াতে। সমচাপ প্রক্রিয়ার ঢাল কত, টিপি বাই টিভি, জিরো কিন্তু, এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ বের করবো আমরা। আমরা ফার্স্টেই সব সূত্র ডি কিউ ইকুয়াল এখান থেকে আসবে ডিও প্লাস ডিডব্লিউ। তাহলে সমচাপ প্রক্রিয়ার ডিডব্লিউ এর মান কত, পি ইন্টু ডিভি না? তাহলে এখানে কিন্তু পিটা কনস্ট্যান্ট, তাহলে পি বাইরে চলে আসবে। ভি ইনিশিয়াল থেকে যদি ভি ফাইনাল ডিভি ইন্টিগ্রেট করি, তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে, এক্স আসে না? তাহলে এখানে ভি, তাহলে ভি ফাইনাল, সরি ভি ইনিশিয়াল বাই ভি ফাইনাল, তাহলে আসা হচ্ছে পি ফাইনাল বাই মাইনাস ভি ইনিশিয়াল, তাহলে এটা আমরা ডেল ভি আকারে লিখতে পারি। এটাই হচ্ছে কৃতকাজের মান সমচাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এখানে কি আরো কিছু বলার আছে? সমচাপ প্রক্রিয়া না। আচ্ছা, এরকম কি কিছু আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। যে তিনটা সমচাপ প্রক্রিয়ার গ্রাফ দেওয়া আছে। টি ওয়ান আমরা কিভাবে বুঝলাম সমচাপ, এই যে চাপের কোনো চেঞ্জ নাই, এই গ্রাফে দেখো এটা ওঠানামা করতেছে না, টি ওয়ান টি টু টি থ্রি। এখন আমাকে বের করতে হবে টি ওয়ান টি টু টি থ্রি এর মধ্যে কোনটা বড়। তাহলে আমি সমচাপ আমরা কি জানি, পিভি ইকুয়াল এনআরটি না, এনআরটি। তাহলে এখানে দেখো পি সব জায়গায় কনস্ট্যান্ট ধরলাম। সব জায়গায় কনস্ট্যান্ট মানে কি বোঝাইতে যাচ্ছি আমি একটু দেখাই একটা। হুম, এরকম একটা গ্রাফ, মানে এটা স্ট্রেট লাইন চিন্তা করো সবাই। আমি আর কি এ করে ফেলছি, বাঁকায় ফেলছি। ওহো। আচ্ছা, এটা ধরো একটা স্ট্রেট লাইন আমি আঁকছি। স্ট্রেট লাইন আঁকলে এই লাইনের সকল পজিশনে ভি এর মান ধরলাম আমি, ভি এর মান ধরলাম আমি ভি ওয়ান, তাহলে বা 5 ml যাই ধরো না কেন, তাহলে এখানেও 5 ml, এখানেও 5 ml, এখানেও 5 ml। অর্থাৎ পি তো এই গ্রাফের সব জায়গায় কি বলা যায়, আমি যখন একটা লম্ব রেখা আঁকলাম, লম্ব রেখা আঁকার ফলে এই যে এই গ্রাফের এখানে একটা পি পাবো, এখানে একটা পির মান, এখানে একটা পির মান। আচ্ছা, আমরা একটু চেক করে আসি। এখন এই গ্রাফটার ক্ষেত্রে আমি প্রেসারের মানটা ধরলাম হচ্ছে পি পি থ্রি, এই গ্রাফে হচ্ছে পি টু, এই গ্রাফে আমি প্রেসারটাকে ধরছি, মানে এই স্ট্রেট লাইনের সব জায়গায় প্রেসারটা হচ্ছে পি ওয়ান। এখন আমি দেখে বুঝতে পারতেছি যে পি ওয়ান হচ্ছে সবার চেয়ে বড়, তাই তো? এখন এখানে আমি এই একটা স্ট্রেট লাইন আঁকার কারণটা কি, স্ট্রেট লাইনটা আঁকার কারণ হচ্ছে এই প্রতিটা গ্রাফে পি ওয়ান এর গ্রাফেও ভলিউমটাকে কনস্ট্যান্ট বানানো, পি টু গ্রাফেও ভলিউমটাকে কনস্ট্যান্ট বানানো, পি থ্রি গ্রাফের ভলিউমটাকেও কনস্ট্যান্ট বানানো। তাহলে ভলিউমের উপর কিন্তু এখানে ডিপেন্ড করতেছে না। এখন মূল সংখ্যা এবং আর তো কনস্ট্যান্ট, তাহলে এখন আমি লিখতে পারি কি পি সমানুপাতিক টি। এখন
যার প্রেসার বেশি তার টেম্পারেচারও বেশি। তাহলে P1 যদি সবচেয়ে বেশি প্রেসার হয়, তাহলে এখানে টেম্পারেচার বেশি হচ্ছে T1 এর। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে T1 সবার বড়, তারপরে T2, তারপর হচ্ছে T3। তাহলে এখানে আমি কি কি কাজ করছি, জাস্ট প্রথমে জাস্ট এরকম তিনটা গ্রাফ ছিল। তিনটা হচ্ছে আমি দেখি বুঝতে পারছি যে এখানে পিভি গ্রাফ যেহেতু, তাহলে সমচাপের গ্রাফ। আমি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকছি, আঁকার পরে আমি পিভি সমান এনআরটি গ্রাফটা সমীকরণটা লিখছি। এবং যেহেতু আমি এখানে ভলিউমটাকে কনস্ট্যান্ট করে দিছি, তাহলে ভলিউমের হিসাব বাদ, এন এবং আর তো আগে থেকে কনস্ট্যান্ট, এদের হিসাব বাদ। তাহলে পি সমানুপাতিক টি দেখলাম, তাহলে যে গ্রাফটার পি বেশি সেই গ্রাফটার যে টেম্পারেচার, ওই টেম্পারেচারটাও কি হবে, বেশি হবে। এটাই বোঝানো হয়েছে। তাহলে যদি আমরা এখন সম আমরা কি কি নিয়ে আলোচনা করলাম, আমরা হচ্ছে সমউষ্ণ সমচাপ গেল, এখন আমরা আয়তন নিয়ে একটু আলোচনা করে আসি। সম আয়তন, আয়তন, সম আয়তন প্রক্রিয়া নিয়ে যদি, আচ্ছা রেকর্ড হচ্ছে? হ্যাঁ। তাহলে সম আয়তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করলে আমাদের কি আছে, সম আয়তনের ইংরেজি হচ্ছে আইসোচরিক প্রসেস, আইসোকোরিক বলতে পারো। তাহলে আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে গ্রাফটা কি হবে, পিভি গ্রাফটা, এখানে ভির মানের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে গ্রাফটা এরকম হবে, এরকম স্ট্রেট লাইন, অর্থাৎ ভির মানটা এদিকে বাড়তেছে না এদিকে কমতেছেও না, মানে ভি একটা স্ট্রেট লাইনের মধ্যে আছে। এবং এই গ্রাফের ঢালটা কি হবে, আমি দেখি বুঝতে পারতেছি 1090 ইনফিনিটি, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে এখন এই গ্রাফের মানে সমায়তন প্রক্রিয়া কৃত কাজের মান কত, এটা আমরা দেখি বুঝতেছি যে পিভি গ্রাফে সেটা কোনো ক্ষেত্রফলই কভার করতেছে না। এরকম যদি হইতো তাহলে ক্ষেত্রফল হচ্ছে এতটুকু কভার করতো, তাহলে এটা কোনো ক্ষেত্রফলই কভার করতেছে না, তাহলে সমায়তন প্রক্রিয়া কৃত কাজ জিরো। এটা আমরা বলতেই পারি, বা এভাবে লিখতে পারি পি ইন্টু ডিভি। ডিভি যেহেতু কোনো চেঞ্জ নাই, তাহলে ডিভি মানে জিরো, তাহলে পি ইন্টু ডিভি জিরো। তাহলে সমায়তন প্রক্রিয়া কৃত কাজের মান শূন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হিসেবে চলে আসতেই পারে। তাহলে আমরা সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা কি হয়, ডিও প্লাস ডিডব্লিউ, অর্থাৎ ডি কিউ ইকুয়াল আমরা ডিউ লিখতে পারবো, যেহেতু ডিডব্লিউ এর মান জিরো হয়ে যাচ্ছে। তো যে পরিমাণ তাপ শক্তি আমি দিব, তার পুরাটাই কি হবে, অন্তঃস্থ শক্তির চেঞ্জের ক্ষেত্রে কাজ করবে। এর পরবর্তীতে কি কোনো বাকি আছে? হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজের মানটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। রুদ্ধতাপীয়, এটা মনে রাখবো, এই প্রক্রিয়ায় কিন্তু এন্ট্রপি কত হয়, জিরো হয়, এটা আমরা জানি হয়তো না। কেন জিরো হয় আমরা এন্ট্রপি টপিক আলোচনার সময় বলতে পারি, বা এখনো একটু বলে যাই যে ডিএস ইকুয়াল, আমরা কি যাই ডিকিউ বাই টি। তাহলে রুদ্ধতাপের প্রক্রিয়া মানে কত, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ না। রুদ্ধতাপের প্রক্রিয়া মানে হচ্ছে পরিবেশ থেকে কোনো তাপ শক্তি ঢুকবে না, তাপ বের হবে না, তাহলে ডিকিউর মান জিরো। তাহলে জিরো বাই টি, তাহলে জিরো। তাহলে রুদ্ধতাপের প্রক্রিয়া কি, এন্ট্রপির মান কিন্তু শূন্য হয়। তাহলে এন্ট্রপির মান জিরো বসালে এখানে আমরা কি বলতে পারি, ডিইউ প্লাস ডিডব্লিউ, বা এখান থেকে আমি আসতে পারি ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। অর্থাৎ ডি এর মান যদি পজিটিভ হয়, তাহলে ডিডব্লিউ সামনে নেগেটিভ সাইন আছে, তাহলে ডিডব্লিউ এর মানটা কি হয়ে যাবে, নেগেটিভ হবে। অর্থাৎ একটা পজিটিভ হলে একটা নেগেটিভ। অর্থাৎ তাপমাত্রা যদি আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বাড়াই, তাহলে কি হবে, গ্যাস মানে আয়তন সংকুচিত হবে, অর্থাৎ ভলিউম সংকুচিত হবে, তাই না? কারণ ডিডব্লিউ বা কৃতকাজ নেগেটিভ হয় কখন, কৃতকাজ নেগেটিভ হয় যখন হচ্ছে আয়তন সংকুচিত হয়। আর ডি ডিইউ পজিটিভ হয় কখন, যখন অন্তঃস্থ শক্তি বাড়ে, কখন, যখন তাপমাত্রা বাড়ে। আর অন্তঃস্থ শক্তি কমে কখন, অন্তঃস্থ শক্তি কমে কখন, যখন তাপমাত্রা হ্রাস পায়। আর অন্তঃস্থ শক্তি যখন নেগেটিভ, তখন ডিডব্লিউ এর মান আসে পজিটিভ, মানে একটা সামনে একটা নেগেটিভ হলে একটা পজিটিভ, মানে তখন কি হয়, কৃতকাজ পজিটিভ মানে আয়তন প্রসারিত হচ্ছে। তাহলে এই টপিক গুলো কিন্তু আমরা থাকা উচিত। আচ্ছা, এটারও কি আমি মানে প্রমাণ দেখাবো? আচ্ছা দেখাই, যারা এই পর্যন্ত আসছে তারা দেখতে পারে। আচ্ছা আমি লিখে নিই, তাহলে আমার রেকর্ডিংটা মানে শর্ট হবে, জাস্ট বুঝাই যাবো। আচ্ছা, আমরা এখন এই প্রমাণটা কিভাবে কিভাবে কি কি কাজ করলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করলাম, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা করছি হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল পি ডিবি ছিল। এখন ডিডব্লিউ কে ইন্টিগ্রেট করছি। এখন
এখানে পি জায়গায় আমরা কে বাই ভি টু দি পাওয়ার গামা বসাইলাম। এখন এটা কিভাবে আসলো? কারণ আমরা কি জানি না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে পিভি টু দি পাওয়ার গামার মান কনস্ট্যান্ট হয়? সেই জিনিসটা থেকে পির মান আসে কত? পির মান আসে হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা। আচ্ছা, গামাটা একটু নিচে নেমে গেছে, এটা হবে কি ভি কে বাই ভি টু দি পাওয়ার গামা। সেই জিনিসটা আমি বসাইছি। বসানোর পরবর্তী লাইনে জাস্ট আমি সিম্পল ইন্টিগ্রেট করছি ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল পর্যন্ত। ইন্টিগ্রেট করে আমার লাইন এ পর্যন্ত আসছি। এ পর্যন্ত আসার পরে আমি পরবর্তী লাইনে 1/1 - গামা আর কে টাকে আমি ভিতরে নিয়ে গেছি। এখন কে এর মানটা কত? কে মানে হচ্ছে পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা বা পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা, আমি যেটা ইচ্ছা বসাইতে পারি। তাহলে ভি ফাইনাল যেখানে আছে সেখানে আমি কে এর জায়গায় পি ফাইনাল ভি ফাইনাল টু দি পাওয়ার গামা বসাইছি। যেখানে ভি ইনিশিয়াল ছিল সেখানে আমি পি পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল টু দি পাওয়ার গামা বসাইছি। বসানোর পরবর্তী লাইনে আমি জাস্ট ক্যালকুলেট করছি। এখন পি ফাইনাল ভি ফাইনাল আমি কি লিখতে পারি? এনআরটি ফাইনাল। আর পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল কি লিখতে পারি? এনআরটি ইনিশিয়াল। তাহলে এর পরবর্তী লাইনে এনআরটাকে আমি বাইরে নিয়ে আসছি, টি ফাইনাল বাই টি ইনিশিয়াল ছিল। লাস্ট লাইনে আমি এনআর বাই 1 - গামার পরিবর্তে গামা - 1 বসাইছি, বাইরে একটা মাইনাস থাকে। আর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়ালের পরিবর্তে টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল বসাইছি, বাইরে একটা মাইনাস আসে। মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে আমার মনে রাখতে হবে জাস্ট এইটুকু, যে এনআর বাই গামা - 1 টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ। বাট কিভাবে আসছে জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। এটা জাস্ট ডিউতে 2.5 মার্কের জন্য যদি আসে, খুবই রিয়ার এখন। সূত্র প্রমাণ আসলে আসলে খুবই রিয়ার। বাস যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা যাতে সলভ করতে পারি, কি করব? জাস্ট পিডিবি লিখবো, পরবর্তী লাইনে পি পি কে রিপ্লেস করব, জাস্ট ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আগে যাব। জাস্ট এতটুকু। এখন এই জায়গা থেকে গুলো থেকে আমার কি কি ধরনের প্রশ্ন আসছে সেই ধরনের আমরা একটু আলোচনা করবো। যার বাট তার আগে আমরা আরেকটা জিনিস একটু পরে আসি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু স্পেশাল কেস আছে। কি কি যেগুলো? যে পিবি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট হয়। তারপরে হচ্ছে টু দি পাওয়ার একটা থেকে আরেকটা তো রিপ্লেস আমরা জানি হতে পারে। টিবি টু দি পাওয়ার গামা - 1 কনস্ট্যান্ট হয়। আরেকটা আমরা কিভাবে মনে রাখতে পারি? একটু কঠিন। সেক্ষেত্রে আমি একটু মানে ছন্দ দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে পাটালি গুড়, পাটালি গুড় 1 গ্রাম কম। এভাবে মনে রাখতে পারি। এখন যে যেভাবে পারে সেভাবে মনে রাখবে, এটা তার স্বাধীনতা আছে। এইসব জায়গা থেকে যেহেতু গামার মানটা একটু মানে অকওয়ার্ড, যে 1.67 1.4 1.33, তো এইসব টপিক থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না ভার্সিটি এক্সামে। যেখানে ক্যালকুলেটর এলেও সেখানেই আসে মূলত। তবে এই সম্পর্কগুলো চাইলে আমরা মনে রাখতে পারি, যে পিবি টু দি পাওয়ার গামা টিবি টু দি পাওয়ার গামা - 1 আর পাটালি পাটালি গুড় 1 গ্রাম কম। কিভাবে আসছে আমি দেখাইতে পারি, না দেখালেও চলে আসলে। যে আচ্ছা, মানে এখানে কি করবো? জাস্ট পিবি টু দি পাওয়ার গামা না কনস্ট্যান্ট একটা যদি জানি তাহলে আর বাকিগুলো জানবো। পির পরিবর্তে যদি আমি জাস্ট এনআরটি বাই ভি বসাই, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল কনস্ট্যান্ট, এখান থেকে ওই সেকেন্ড আসছে। পরে থার্ডটা ওইভাবে আমি একটা জায়গায় আরেকটা রিপ্লেস করলেই হয়। যে পিবি সমান এনআরটি, ভির মান কত বা পির মান কত সেটা জাস্ট রিপ্লেস করবো সমীকরণে, তাহলে একটা থেকে আরেকটা আমি কনভার্ট করতে পারবো। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আসলে মূলত কি কি প্রশ্ন আসে? আচ্ছা, আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে সাডেন প্রসেস বা হঠাৎ ঘটে। আর সমষ্ণকে আমি বলতে পারি হচ্ছে স্লো প্রসেস। মানে হঠাৎ সংকুচিত হঠাৎ প্রসারিত তাহলে বুঝতে হবে রুদ্ধতাপীয়। আর ধীরে ধীরে সংকুচিত বা প্রসারিত বা হচ্ছে, তাহলে তাহলে বুঝতে হবে কি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসছে তা একটু আলোচনা করি এখন। প্রথম প্রশ্ন, এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হলো। তারপর প্রসারিত হতে দেওয়া হলো যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয়ে থাকে, চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত? মানে এত কিছু অহেতুক দিছে টাইম ওয়েস্টের জন্য। এখানে আমি বলি আসছি যে ইউ হচ্ছে কি ফাংশন? একটা পাথ ফাংশন। এটা হচ্ছে ফাইনাল আর ইনিশিয়ালের টেম্পারেচারের উপর নির্ভর করে, আর কারো উপর না। উভয় প্রক্রিয়া যেহেতু তাপমাত্রা স্থির, তার অভ্যন্তরীণ শক্তি চূড়ান্ত কি হবে? ইউই হবে। সিম্পল না? পরবর্তী প্রশ্নে যে একটি গ্যাস সিস্টেমের গ্যাসের চাপ দেওয়া আছে, স্থির রেখে 600 কিলো জুল তাপ শক্তি সরবরাহ করা হলো।
সিস্টেমের আয়তন খুব ধীরে ধীরে প্রসারিত হলে এত হলো, অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? এগুলি 22-23 আসছে, ভালো প্রশ্ন। ডি কিউ ইকুয়াল কত? ডিউ প্লাস ডিডব্লিউ। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? ডি কিউ মাইনাস ডিডব্লিউ। 600 কিলো জুল তাপ শক্তি তুমি দিছিলা, ডিডব্লিউ এর মানটা আমার বের করতে হবে, তাই না? ডিডব্লিউ মানে কত? পিডিভি, ধীরে ধীরে প্রসারিত হয়েছে বলা হয়েছে। তাহলে এখানে কি কৃত কাজ? পির মান কত? প্রেসার কত? প্রেসার হচ্ছে 10⁵ আর ডিভির মান কত? 1.5 মিটার কিউব থেকে 2 মিটার কিউব হয়েছে, তাহলে 0.5 মিটার কিউব। এখন এই পাশটুক তো জুলে আসতেছে, মানে আমি কিভাবে বোঝাবো? এটা হচ্ছে কিলো জুলে লিখছি আমি, কিন্তু এই পাশ তো আমার জুলে আসতেছে, তাহলে জুলকে কিলো জুলে নেওয়ার প্রক্রিয়াটা কি? 1 জুল সমান কত কিলো জুল? 1/1000 জুল। মানে 1000 দ্বারা ভাগ করতে হবে বা 10⁻³ দ্বারা গুণ করতে হবে। 10⁻³ দ্বারা জাস্ট গুণ করবো। পরবর্তী লাইনে কত আসে? 600 - 10⁵ আর 10⁻³ মানে 10 স্কোয়ার। তাহলে 100-র সাথে যদি 0.5 গুণ করি তাহলে কত আসে? 50 আসে না? তাহলে আনসার কত আসবে? 550 কিলো জুল। এটা কিলো জুলে রাখছিলাম, তাহলে এটাকে আমি কিলো জুলে নিছি। তাহলে আনসার কত? 550 কিলো জুল। কেন আমি কিলো জুলে নিছি? প্রশ্ন কত কিলো জুল হলে চাইছিল, তাহলে তো আমি এটাকে জুলে নিতাম, আর এটাকে তো জুলে ছিলই। পরবর্তী প্রশ্নে যে রুদ্ধতাপ প্রক্রিয়া আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, আয়তন এবং তাপমাত্রা, T⁻⁻Γ-1 ধ্রুবক, এটা আমরা জানি। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলতে থাকে। এখন টায়ারটার কি আয়তনের কোনো পরিবর্তন হয়? আয়তনের পরিবর্তন হয় না, অর্থাৎ টায়ার যেই আয়তনে ছিল সেই আয়তনে সে যেতে থাকে সময় আয়তনে, তাহলে ধ্রুব আয়তন প্রক্রিয়া। এটা কিন্তু বেশ কয়েক জায়গায় আসছে, আগে মেডিকেলও আসছিল। তা এরপরের প্রশ্ন, একটি আদর্শ গ্যাসে একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্র শূন্য মাধ্যমে প্রসারিত করতে দেওয়া হলো, ফলে তা নিম্নে কোনটি ঘটবে? শূন্য মাধ্যমে প্রসারিত করতে দেওয়া হয়েছে তাপ অন্তরকের মধ্য দিয়ে, তাই তো? আমরা কি জানি এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু তাপ অন্তরক বলে দেওয়া আছে। তাহলে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি জানি? ডি কিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডি কিউর মান 0, তাহলে ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। অর্থাৎ একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ হবে, একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ, তাই তো? তাহলে এখানে কি বলছে? জিরো পাত্রে প্রসারিত করছো, প্রসারিত করা মানে কি ডিডব্লিউ এর মান পজিটিভ হয়, আর ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে ডিইউ এর মান নেগেটিভ হবে, অর্থাৎ তাপমাত্রা কি করবে? ডিক্রিজ করবে, হ্রাস পাবে। আশা করি আমরা বুঝতে পারছি, বা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা পাত্র আছে, সেই পাত্রে ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউম আছে। এখন যদি ভলিউমটাকে আমি এক্সপান্ড করি বা প্রসারিত করি, তাহলে কি হবে? এর ভিতরে থাকা গ্যাসের অণুগুলা কি আরো স্পেস পাবে, জায়গা পাবে। ফলে আগে যেরকম সংঘর্ষ হচ্ছিল, এখন তো কণাগুলোর মধ্যে বা অণুগুলোর মধ্যে সেই পরিমাণ সংঘর্ষ হবে না। ফলে তাপমাত্রা কি পাবে? ডিক্রিজ করবে। আবার যদি অন্যভাবে চিন্তা করি যে আমি আয়তন সংকুচিত করে দিলাম, আয়তন সংকুচিত করে দিলে কি হয়? আয়তন সংকুচিত করে দিলে কি হবে? অণুগুলো কি হবে? পরস্পরের সাথে সংঘর্ষ বেশি লিপ্ত হবে। ফলে কি হবে? তাপমাত্রা ইনক্রিজ করবে। অর্থাৎ কৃতকাজ পজিটিভ হলে আ- আয়তনও পজিটিভ, আর কৃতকাজ পজিটিভ হলে তাপ অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ। আর অভ্যন্তরীণ শক্তি নেগেটিভ মানে কি? তাপমাত্রা ডিক্রিজ করছে। এভাবে আমরা রিলেট করতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। পরবর্তী প্রশ্নে কি বলছে? সমস্ত প্রক্রিয়া 1 গ্রাম মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াসে আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়। তাহলে যদি আমরা একটু জুম করি, কি কি বলা হয়েছে? মুছে নি। আমাদের এই ম্যাথে কি বলা হয়েছে? যে সমস্ত প্রক্রিয়া 1 গ্রাম মোল পরিমাণ কোনো গ্যাসকে 127 ডিগ্রি সেলসিয়াসে এর আয়তন দ্বিগুণ করতে দেওয়া হলো, সমস্ত প্রক্রিয়া। তাহলে তাপমাত্রা দেওয়া আছে, ভালো কথা। আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত করতে দেওয়া হলো। এখন 1 গ্রাম মোল মানে কত? এন এর মান 1 মোল। তাহলে আমরা কি জানি? সমস্ত প্রক্রিয়াকৃত কাজের ক্ষেত্রে এনআরটি লন ভি2/ভি1। এনআরটি লন ভি2/ভি1, অর্থাৎ ভি টু হচ্ছে শেষ আয়তন, আয়তন দ্বিগুণ। তাহলে ভি2-র মান 2 হলে ভি1-এর মান যদি 1 হয়, ভি2-র মান 2। তাহলে এই মানটা আমার কাছে বের করতে বলা হয়েছে। এখন এখানে এন এর মান আমি জানি 1, আর এর মান আমার কাছে জানা আছে। টেম্পারেচার কত? 127 ডিগ্রি।
মানে কত, 273 + 127 মানে 400 কেলভিন। তাহলে 400 আর ln 2 এটা হবে আনসার। এখন এটাকে আমি ক্যালকুলেটর দ্বারা সলভ করলেই হয়, কারণ যখন আসছে প্রশ্নটা তখন হয়তো বা ক্যালকুলেটর এলাও ছিল। এখন আমরা পরের ম্যাথে যাই। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রায়, মানে কি ধ্রুব তাপমাত্রা মানে কি সমুষ্ণ, সংক্রমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে? আচ্ছা, আয়তন যদি অর্ধেক করো তাহলে চাপ কি হবে? আমরা কি জানি, পি সমানুপাতিক 1/v বা পিভি কনস্ট্যান্ট। কোন প্রক্রিয়ায়? থার্মাল প্রক্রিয়ায়, যেখানে কি থাকে, টি কনস্ট্যান্ট থাকে। তাহলে তুমি যদি আয়তন অর্ধেক করো তাহলে প্রেসার কি হবে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, অর্থাৎ আগে প্রেসার কত ছিল? 1 atm, স্বাভাবিক তাপমাত্রা চাপ। তাহলে এখন কি হবে? 2 atm। আচ্ছা, এখানে কি প্যাসকেলে দেওয়া আছে বা নিউটন পার মিটার স্কোয়ারে দেওয়া আছে? তাহলে 1.013 ইন্টু 10⁵ এর সাথে তুমি জাস্ট 2 গুণ করবা। তাহলে কত আসে? 2.026 হবে। 2.026 ইন্টু 10⁵। আচ্ছা, এখানে একটু ভুল দিছে হয়তো বা। এটা 10⁵ হবে, আর নিউটন পার মিটার স্কোয়ার হবে। এই যে সঠিক উত্তর নেই। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশি স্থির থাকে তা কি? তাপমাত্রা। তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকা মানে কি অন্তস্থ শক্তি স্থির থাকা। আর এন্ট্রপি কোথায় স্থির থাকে? রুদ্ধতাপীয়। আয়তন কোথায় স্থির থাকে? সমায়তন। চাপ কোথায় স্থির থাকে? সমচাপীয়। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য কি? হ্যাঁ, এটি অতি দ্রুত প্রক্রিয়া। তাপমাত্রা স্থির থাকে, এটা সম্পূর্ণ ভুল কথা। তাপ পরিবাহী হওয়া দরকার, হ্যাঁ এটাও সঠিক। তাহলে 1 আর 3 হবে। পরের স্লাইডে যদি আমরা যাই, কি বলা হয়েছে যে তাপগতীয় কোনো প্রক্রিয়ায় মোট তাপের পরিমাণ স্থির থাকে, কিন্তু মোট তাপের পরিমাণ স্থির থাকে। মোট তাপের পরিমাণ স্থির থাকে মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমরা একটু পরের স্লাইডটাতে যাই, একটু জুম করি। কি বলছে যে একটা লেখচিত্র দেওয়া আছে। এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা বোঝানো হয়েছে। আচ্ছা, এই অবস্থায় ছিল। কোন রেখাটি একটি প্রক্রিয়া গ্যাস দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না নির্দেশ করতেছে? খুবই সিম্পল। এই যে গ্রাফটা যদি আমি আঁকি, তাহলে এরকম গ্রাফটা, তাই না? এরকম কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না মানে কি? ডিডব্লিউ জানি কত, পিডিবি। এখন পিভি গ্রাফ না, তাহলে আয়তনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ডিবির মান জিরো। তাহলে ডিবির মান জিরো মানে কি? ভির মান এদিকেও যাইতেছে না, এদিকেও যাইতেছে না। মানে ভির মানটা এরকম একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এই রেখাটুক, এইটুক মানে কত? এক্স বি। এটা যদি এক্স হয়, এটা বি পজিশন দেওয়া আছে প্রশ্নে। তাহলে এক্স বি পজিশনে কোনো কাজ হচ্ছে না, খুবই ইজি একটা প্রশ্ন। আর এই পজিশনে কি হচ্ছে? গ্যাস কাজ করতেছে, মানে প্রসারিত হচ্ছে। আর এই পজিশনে কি হচ্ছে? গ্যাসের উপর কাজ করা হচ্ছে। এগুলো আমরা বুঝতে পারবো আশা করি। আচ্ছা, 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের ফলে 100 জুল কাজ সম্পাদিত হয়। উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? আমরা কি জানি? ডিকিউ ইকুয়াল কি জানি? ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে ডিকিউর মানটা কত? জিরো। তাহলে ডিইউ ইকুয়াল মাইনাস ডিডব্লিউ। এখন 100 জুল কাজ সম্পাদিত হয়েছে, তাহলে -100 হবে কি? অন্তঃস্থ শক্তির পরিবর্তন। তাহলে -100 জুল। পরবর্তী মেয়াদে কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টায়ারকে পাম্প করতে তার চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের হওয়ার সাথে সাথে সেটা ফেটে গেল। তাহলে ফেটে গেল মানে কি? এটা সাথে সাথে যেহেতু বলছে হঠাৎ, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চূড়ান্ত তাপমাত্রা কত? তাহলে টেম্পারেচার প্রথমটা জানি আর প্রেসার জানি। তাহলে প্রেসার আর টেম্পারেচারের যে রিলেশনটা আছে সেটা আমার জানতে হবে। তাহলে সেটা কি? আমরা জানি যে Pt⁻⁻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 ⁻এখন এখানে যেহেতু আসলে পসিবল না, তবু আমি মানগুলো বসাই দিতে পারি যে প্রথম ক্ষেত্রে প্রেসার হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। একটু মুছে নিই। প্রথম ক্ষেত্রে তাপমাত্রা প্রেসার হচ্ছে কত? 2 বায়ুমণ্ডলীয় চাপ। আর টেম্পারেচার কত? 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। টু দি পাওয়ার গামা/1 - গামা ইকুয়াল সেকেন্ড কেসে প্রেসার কত বলা আছে? পাম্প সেকেন্ড কেসে যেহেতু ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে সে কি হবে? বায়ুমণ্ডলীয় চাপে চলে যাবে, অর্থাৎ 1।
ইন্টু টেম্পারেচারটা বের করতে হবে ইন্টু টু দি পাওয়ার গামা বাই ওয়ান মাইনাস গামা। এখান থেকে জাস্ট টেম্পারেচার বের করতে হবে। যেসব জায়গায় ক্যালকুলেটর এলাও সেখানে এই ধরনের প্রশ্ন আসবে, এছাড়া কোথাও আসবে না। আচ্ছা, এখন আমরা টাইপ 5-এ চলে যাব। তার আগে একটা ব্রেক দিয়ে নিই। পরবর্তীতে আমাদের টাইপ হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা মূলত ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে কথা বলা হয়েছে, হিট ইঞ্জিনের কর্মদক্ষতা, এবং সেখান থেকে পরবর্তীতে তার বিপরীত প্রসেসে আসছে হচ্ছে রেফ্রিজারেটর। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি কি বলছে? প্রথমে থাকবে হচ্ছে একটা সোর্স, তারপরে হচ্ছে ইঞ্জিন, তারপর হচ্ছে একটা সিঙ্ক। সোর্স কি সিঙ্ক কি? সোর্স হচ্ছে যার তাপমাত্রা হচ্ছে অনেক বেশি এবং যে ক্রমাগত তাপ শক্তি ছাড়বে। ধরলাম সে Q1 পরিমাণ তাপ শক্তি ছাড়বে, যার কিছু অংশ দিয়ে সে কৃতকাজ করবে এবং বাকি অংশ সে সিঙ্ক বা পরিবেশে ছেড়ে দিবে। এবং এই সিঙ্কের তাপমাত্রা বা পারিপার্শ্বিক তাপমাত্রাটা কি হবে? অবশ্যই কম হবে সোর্সের, হিট ইঞ্জিনের সোর্সের চেয়ে। তাহলে আমাদের এখানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র মূলত কি বলে, যে Q1 পরিমাণ তাপ শক্তি তুমি যদি দাও, তার পুরাটা দিয়ে তুমি ডব্লিউ পরিমাণ কাজ করবা, সেটা কখনোই সম্ভব না। সেটা যদি হইতো তাহলে তার কর্মদক্ষতা 100% হতো। সেই জিনিসটা যেহেতু হবে না, তাই 100% কর্মদক্ষতা পসিবল না। এবং কিছু পরিমাণ শক্তি তোমাকে পরিবেশে ছেড়ে দিতে হবে। এই জিনিসটাকে হয়তো হয়তো বলা হচ্ছে যে Q1 = W+Q2। এবং এখানে সোর্সের তাপমাত্রা T1 এবং পারিপার্শ্বিক তাপমাত্রা T2, তাহলে T1 তো অবশ্যই কি হবে? T2 থেকে বড় হবে। এই জিনিসগুলোই হচ্ছে এখানকার জানানোর বিষয়। এবং এখানে কর্মদক্ষতার একটা সূত্র আছে। কর্মদক্ষতা মানে কি আমরা জানি, আউটপুট বাই ইনপুট। তাহলে এই এই সাইকেলে বা এই প্রক্রিয়ায় আউটপুট কি? আউটপুট হচ্ছে আমি কৃতকাজ। তাহলে ডব্লিউ হচ্ছে আউটপুট, আর ইনপুট কি? ইনপুট আমি দিচ্ছিলাম হচ্ছে Q1 পরিমাণ তাপ শক্তি দিচ্ছিলাম, এটা হচ্ছে ইনপুট। তাহলে W/Q1। এখন W/Q1 এর রিলেশনটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? ডব্লিউ কে আমি কি লিখতে পারি? আমি এই সমীকরণটা যদি একটু তাকাই, Q1 = W+Q2, তাহলে ডব্লিউ এর মান হচ্ছে কত? Q2 - Q1। ডব্লিউ এর মানটা বসাবো আমি মাইনাস Q1 - Q2 হবে। এই যে ডব্লিউ এর মানটা কি হবে? Q1 - Q2। এখন Q1 এর তাপ শক্তিটা বেশি না, তার কিছু অংশ তো Q2 তে গেছে। তাহলে Q1 - Q2 /Q2, Q1। তাহলে ফাইনালি আমি লাস্টে কি লিখতে পারি? Q1 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 1 - Q2/Q1। এখন এই লাইনটি কিন্তু আমাদের মনে রাখার জিনিস। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম কেন? যদি কোনো থিওরিটিক্যাল প্রশ্ন আসে যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে Q2/Q1, এখানে Q2 এর পরিচয় কি? Q2 হচ্ছে ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ। তাহলে 1 - বর্জিত বাই গৃহীত। এখন Q2 এর মানটা তো Q1 থেকে ছোটই হবে, তাহলে 1 - ছোট বাই বড়। আর 1 - বড় বাই ছোট যদি বসাও তাহলে দেখবে আনসার নেগেটিভ আসতেছে। তাহলে ওইটা তো হবে না। 1 - ছোট বাই বড়, এভাবে আমরা মনে রাখতে পারি। আর যদি এটা কার্নো ইঞ্জিন হয় সেই ক্ষেত্রে আমরা কি জানি? কার্নো ইঞ্জিনে কি জানি আমরা? কিউ সমানুপাতিক টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করে 1 - T2/T1 আকারেও আমরা কাজ করতে পারি। তাহলে এখন আমরা একটু ম্যাথ সলভের দিকে আগাই যাই। কি কি আছে? আচ্ছা, সকল ইঞ্জিনের দক্ষতা, কার্নো ইঞ্জিন, তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলো ব্যাখ্যা করেছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি? আগের অবস্থায় আমরা ফিরে আসতে পারি জাস্ট, এটাই। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা উদাহরণ হতে পারে। তাহলে এখন আমরা ম্যাথে যাই। কি বলছে যে একটা তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উৎস তাপমাত্রা বলছে 200 ডিগ্রি, এটা হচ্ছে T1 বা হাই টেম্পারেচার। উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করছে, এটা হচ্ছে Q1। এবং 305 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহক মানে হচ্ছে সিঙ্ক, হচ্ছে T2। 600 জুল তাপ বর্জন করে, এটা হচ্ছে Q2। তাহলে এর দক্ষতা কত? দক্ষতা কত হবে? ওয়ান মাইনাস Q2 কত? Q2 মানে হচ্ছে 600, মানে কম তাপ শক্তি ডিভাইডেড বাই বড় তাপ শক্তি হচ্ছে 1000 জুল ইন্টু 100%। এখন এখানে কেন আমি টেম্পারেচার বসাইনি? 1 - T2/T1 বসাইনি। এটা তো আমাকে বলে দেয় না যে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া বা কার্নোই চীনের ক্ষেত্রে। তাহলে না আমি কিউ গুণা বসাই টি বসাতে পারতাম। তাহলে মানে এখানে টেম্পারেচার গুলো আমাকে অহেতুক দেওয়া হয়েছে।
তাহলে 1 মাইনাস কত, 3/5 বা 2/5, পরে হচ্ছে কত আসে, 40% আসবে আনসার। আমরা আশা করি বুঝতে পারছি। বা আমি আবার একটু চিত্রটা, ডায়াগ্রামটা আরেকবার আঁকাই। যে এটা হচ্ছিল টি হাই টেম্পারেচার, আর এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে টি লো, তাই না? তাহলে এটাতে থেকে কিউ এইচ পরিমাণ বা কিউ 1 পরিমাণ বের হয়েছে, এখানে কিউ 2 পরিমাণ ঢুকছে, এখানে ডব্লিউ পরিমাণ বের হয়েছে। তাহলে আমরা এটার মান কি জানি, 1 মাইনাস কিউ 2 মানে কি, ছোটটা, Q2/Q1। তো ওই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি। পরবর্তী স্লাইডে কি বলছে, একটা কার্নো ইঞ্জিন বলে দিচ্ছে, তাহলে কিউ সমানুপাতিক টি অ্যাপ্লাই করতে পারবো। 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপগ্রাহকে থাকে, তাহলে টি লো এর মান বলে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এটার মান কত, 1 মাইনাস Q2/Q1, অথবা 1 মাইনাস T2/T1, বা টি লো বা টি হাই, এভাবে আমি লিখতে পারি। Q2 কে আমি কিউ লো দ্বারা প্রকাশ করলাম, Q1 কে কিউ হাই দ্বারা, তাহলে আমাদের আনসার বের করা সহজ হবে বা ফাস্ট হবে। এক্ষেত্রে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত আছে, এটার মান কি দেওয়া আছে, হ্যাঁ 30% দেওয়াই আছে, কিন্তু কি 100% ইস। তাহলে 30% ইকুয়াল আমি কি লিখতে পারবো, 1 মাইনাস টি লো বাই টি হাই। টি লোর মান কত, 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপগ্রাহকে থাকে। তাহলে 210 প্লাস কত, 273। আর নিচে কত বসাবো, আমরা নিচে বসাবো হচ্ছে তোমার টি হাই, ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা কত, টি হাই, তাহলে ইন্টু 100%। তাহলে এই সিম্পল একটা ইকুয়েশন থেকে আমি জাস্ট, সরি, টি এইচ এর মানটা বের করবো। তাহলে আমরা কিন্তু আশা করি বুঝতে পারছি যে একটা ইকুয়েশন, একটা আননোন, কি করবো, 30/100, 0.3 লিখবো। তারপর হচ্ছে টিএইচ কে জাস্ট ওই পাশে রিপ্লেস করে দিব, এই পাশে তো সব ভ্যালু হয়ে আছে। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে যদি আমরা এখন পরবর্তী ম্যাথগুলোতে যাই, ম্যাথগুলো আসলে খুব বেশি কঠিন আসে না। কি বলছে, একটা কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি এবং 27 ডিগ্রি পরিসরে কাজ করতেছে। সিম্পল প্রশ্ন, 1 মাইনাস টি লো, লো হচ্ছে 27 ডিগ্রি, কেলভিনে নিলে 273 যোগ করবো, 300। আর 27 আর 227 ডিফারেন্স কত, 200, তাহলে 300/500 হবে, ইন্টু 100%। মানে কত আসে, 1 মাইনাস 3/5, 2/5, মানে 40%। মানে আমরা চোখের পলকে আমরা আশা করি বলতে পারবো যে 2/5 কি 40% না, 2/5 কে পার্সেন্ট 100% দ্বারা গুণ করলে কি হয়, 40% হয়। আচ্ছা, এখন পরে মেতে যাই, গৃহীত তাপ Q1, বর্জিত তাপ Q2। তাহলে এই বর্জিতটাকে আমরা উপরে বসাবো, 1 মাইনাস Q2/Q1, 1 মাইনাস Q2/Q1, হ্যাঁ এ নাম্বারটা আনসার। এখন পরবর্তী প্রশ্ন, 227 এবং 27 কাজ করে। ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল, তবে তাপ গ্রাহকে প্রত্যাঘাত তাপের পরিমাণ কত। ভালো প্রশ্ন, আমি চিত্রটা একটু আঁকি। এটা হচ্ছে টি হাই, হাইয়ের টেম্পারেচার কত বলে দেওয়া আছে, 227 ডিগ্রি। 227-এর সাথে যদি আমি 273 যোগ করি, কত আসে, 200 প্লাস 200, 473 প্লাস 27, মানে 500 কেলভিন। 500 কেলভিন তাপমাত্রার হিট এখানে ইঞ্জিনে আসছে। তারপরে এখানে কি হয়েছে, সিঙ্কে গেছে বা তাপগ্রাহকে গেছে। আর এখানে ডব্লিউ পরিমাণ কৃত কাজ হয়েছে। তাহলে 127 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে, 127-এর সাথে 273 যোগ করলে কত আসে, 400 কেলভিন। যদি ইঞ্জিন কর্তৃক কার্নো ইঞ্জিন বলছে, তাহলে কিউ সমানুপাতিক টি অ্যাপ্লাই করতে পারবো। ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ বলে দেওয়া আছে 500 জন, তাহলে এটা বলে দেওয়া আছে 500 জন। তবে তাপগ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত, অর্থাৎ Q2 এর মান আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি এটা কি Q1 না, তাহলে আমি কি লিখতে পারি, Q1/Q2 না লিখে আমি Q হাই/Q লো দিই, তাহলে আমার সহজ হবে, Q হাই/Q লো, তাই তো? তাহলে আমরা কি জানি যে টি, যেহেতু কার্নো ইঞ্জিন বলে দিছে, তাহলে আমি কি লিখতে পারি, T হাই/T লো ইকুয়াল, আমি কি লিখতে পারবো, Q হাই/Q লো লিখতে পারবো। আশা করি বুঝতে পারছি। এখন টি হাই এর মান কত দেওয়া আছে, 500 কেলভিন। টি লো এর মান কত দেওয়া আছে, 400 কেলভিন। এখন আমার মান বের করতে বলছে কি, কিউ লো এর মান বের করতে বলছে। তাহলে কিউ হাই কেও আমার কিউ লো দ্বারা রিপ্লেস করতে হবে। এখন আমি কি জানি, কিউ এইচ পরিমাণ তাপ শক্তি দিছিলাম, আর কিছু পরিমাণ সে কাজে কনভার্ট করছে 500 জুল, আর বাকিটা কিউএল বা তাপগ্রাহকে চলে গেছে। তাহলে 500 প্লাস কিউএল লিখতে পারি আমি। তাহলে কিউ এইচ কে আমি কি লিখতে পারি, 500 প্লাস কিউএল, 500 প্লাস কিউএল। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইন থেকে আমি কি কিউএল এর মানটা বের করে ফেলতে পারবো না। তাহলে 5/4, 4 ইকুয়াল হচ্ছে কিউএল, সরি এখানে উঠবে না নাকি। আচ্ছা, এই লাইন থেকে কি আমরা এই ইকুয়েশনটা তো সলভ করতেই পারবো আশা করি।
এই লাইন থেকে পারবো না, যে শূন্য শূন্য কাটা 5/4, তাহলে 5QL ইকুয়াল হচ্ছে 2000 প্লাস 4L, মানে কিউএল এর মানটা আসবে কত, 2000। তাহলে আমরা আশা করি পারবো। মানে আমরা তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি, যে 500 কেলভিন ছিল, 400 কেলভিন লো টেম্পারেচার, কিউ হাই কিউ লো, আর এখানে 500 জন, টি/টিএল কিউ/কেল কেন অ্যাপ্লাই করতে পারছি, কিউ সমানুপাতিক এল কেন অ্যাপ্লাই করতে পারছি ভাই, কার্নো ইঞ্জিন বলে দেওয়া ছিল, তাই তো। তো সেখান থেকে জাস্ট আমি কিউএল এর মান বের করা দরকার, কিউএইচ কে আমি কিউএল এ প্রকাশ করছি, এই কিউএইচ সমান যে ডব্লিউ প্লাস কিউ লো, এটা দ্বারা। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই ক্যালকুলেশন তো আমরা করতেই পারি। আচ্ছা, আমরা এখন পরের মেতে চাই, যে বলছে একটা কার্যচক্রে সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটি কোনটি। আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে সমুষ্ণ, মানে কার্নো ইঞ্জিন কি ভাই আমরা জানি না, যে ফার্স্ট প্রসেস হচ্ছে এটা, সেকেন্ড প্রসেস এইটা, থার্ড প্রসেস এইটা, ফোর্থ প্রসেস এটা। এখানে আমরা কি জানি, 1 আর 3 নাম্বার প্রসেস থাকে হচ্ছে সমুষ্ণ, 2 আর 4 থাকে রুদ্ধতাপীয়। তাহলে সমতাপীয় এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে, অর্থাৎ দুইটা দুইটা করে। আচ্ছা, তাহলে এখন আমরা পরের স্লাইডে যাই। কিছু মুছামুছি লাগবে, সেখানে 420 কেলভিনের আনসার চলে আসে। আচ্ছা, হুম, হুম, হুম। এখনকার ম্যাথে আমাকে কি বলা হয়েছে, যে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে, তাপ উৎসের তাপমাত্রা যদি 400 কেলভিন হয়, তাপগ্রাহকের তাপমাত্রা কত, তাহলে কার্নো ইঞ্জিন বলছে, তাহলে 70% দেওয়া আছে। ইকুয়াল আমি বলছে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে তার 400 কেলভিন, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা কত, তাপগ্রাহকের তাপমাত্রা ধরলাম হচ্ছে আমি টি লো, আর তাপ উৎস হচ্ছে 400 কেলভিন। তাহলে এখানে আমি কি 100%, তাহলে এর চেয়ে মানে সহজ প্রশ্ন হতে পারে, 0.7 ইকুয়াল 1 - টি লো/400। একটা ইকুয়েশন, এখান থেকে জাস্ট একটা টেম্পারেচার বের করবো আমরা, ওই সিম্পল, আশা করি পারবো আমরা। তাহলে এখন আমরা যদি পরের মেতে চাই, যে আমরা কি বলছে, একটা বিপরীতমুখী, কারণ ওই যে উৎসের তাপমাত্রা 200 কেলভিন, উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দেয়, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে। আচ্ছা, এটা কি বলছে, বিপরীতমুখী তাপ ইনপুট, মানে উৎসে থেকে তাপ গ্রাহকের তাপমাত্রা বেশি হবে, কেন হবে, কার্নো ইঞ্জিন যেহেতু, তাহলে আমি কিউ সমানুপাতিক টি লিখতেই পারি। কিন্তু এখানে কথা আছে, এখানে কথা কি, তাপমাত্রা উৎসের তাপমাত্রা যত, এবং আহ, গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে, এখানে কিভাবে বুঝছি যে আমার তাপ গ্রাহকের তাপমাত্রা বেশি হবে, কারণ উৎস থেকে যদি যে পরিমাণ তাপ গ্রহণ করছো, গ্রাহকে তুমি তার চেয়ে বেশি পরিমাণ ছেড়ে দিচ্ছ। এটা কিভাবে করতে পারে, কখন করতে পারে, এটা অনেকটা রেফ্রিজারেটরের গন্ধ পাচ্ছি আমরা। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কিভাবে কি হতে পারে, যে এটা হচ্ছে, ধরলাম আমি টি হাই না প্রকাশ করে এখন টি ওয়ান বললাম, বা টি সোর্স, বা তাপ উৎস। তারপর এটা হচ্ছে ইঞ্জিনের মেকানিজম, ফাইনালি হচ্ছে তাপ গ্রাহক, এটা ধরলাম আমি টি টু। এখন আমি টি হাই লো দিচ্ছি না, কারণ টি হাই লো এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে কি বলছে, তাপ গ্রাহক থেকে একটা পরিমাণ তাপ, তাপ গ্রাহকের কাজ কি, তাপ ছেড়ে দেওয়া, তাপ ছাড়ছে, তাপ হচ্ছে কি হয়েছে, সরি, তাপ উৎস তাপ ছেড়ে দিছে, তাপ গ্রাহকে কি করবে, তাপ গ্রহণ করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, তাপ উৎস যে পরিমাণ তাপ ছাড়ছে, তাপ গ্রাহক তার চেয়ে বেশি পরিমাণ তাপ গ্রহণ করছে। তাহলে অবশ্যই বাইরে থেকে আমার কৃতকাজ করে তাপ দিতে হয়েছে এখানে, বুঝে গেছে। আমি 2520 জুল তাপ দিয়েছি, আমি ছাড়ছি, কিন্তু আরেকজন গ্রহণ করছে 3780 জুল। তাহলে বাইরে থেকে আমার সাথে অন্য একজন হেল্প করছে আমাকে, তাকে 3780 জুল দেওয়ার জন্য। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এটা, এখন গ্রাহকের তাপমাত্রা কত, এখন আমি কি বলতে পারি, এটা যেহেতু কি প্রক্রিয়া, কার্নো ইঞ্জিন, তাহলে আমি কি লিখতে পারি, T1/T2 ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে কত, Q1/Q2। কি বের করতে বলছে, গ্রাহকের তাপমাত্রা, অর্থাৎ আমি টি টুর মান বের করতে হবে। টি ওয়ান এর টা কিন্তু বলাই আছে 200। আচ্ছা, এটা একটু আলাদা করি। আচ্ছা, বোঝা যাবে। আচ্ছা, এখন
আমি কি জানি যে T1 এর মান 200, T2 এর মান আমার বের করা লাগবে। আর Q1 এর মান কি দেওয়া আছে? Q1 হচ্ছে 2520 জুল তাপ ছাড়ছিলাম, আর Q2 হচ্ছে 3780 জুল গ্রহণ করছে। জাস্ট আমি এই লাইনটুকু সলভ করব, খুবই ইজি। মানে একটা ইকুয়েশন, এখান থেকে জাস্ট T2 এর মানটা আমরা বের করবো। আশা করি আমরা পারবো এইটুকু সলভ করতে। এখন আমরা পরের স্লাইডে যাই। এই চ্যাপ্টারটা আসলে একটু বড়। কি বলছে, একটা কার্নো ইঞ্জিনে তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। ইঞ্জিনটি তাপ উৎস থেকে এত তাপ গ্রহণ করে এবং কিছু তাপ কাজে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত? ভালো কথা, কার্নো ইঞ্জিন বলে দিচ্ছে না, তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা জানো তুমি। তাহলে T1/T2, T1 এর মান কত? 327। 327 মানে কত? 300 প্লাস 200 500, আর 73 প্লাস 27 মানে 600। সবসময় দেখো 27 দিয়ে আসতেছে, যাতে আমি মিল করতে পারি যে আমি 127 মানে 400, 227 মানে 500, 327 মানে কত? 600। আর 127 মানে কত? 400 না? T1/T2। এখন তাপ উৎস থেকে 45 জুল তাপ গ্রহণ করছে, তাহলে মানে 45 জুল তাপ তাপ উৎস ছাড়ছে। কিছু তাপ কাজে রূপান্তর করে অবশিষ্ট তাপ বর্জন করে, তাহলে বর্জিত তাপের পরিমাণ হচ্ছে Q2। তাহলে এই ইকুয়েশন থেকে জাস্ট আমি Q2 এর মান বের করবো, খুবই সিম্পল না? জাস্ট কিউ সমানুপাতিক টি অ্যাপ্লাই করলাম এখানে। পরবর্তী ম্যাথে একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রার দুটি আধারের মধ্যে সঞ্চালিত হয়। পরবর্তী ম্যাথে কি বলছে, যে কার্নো ইঞ্জিনের কথা বলছে, 500 কেলভিন 250 কেলভিনে কাজ করে, উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে প্রত্যেক চক্রে চক্রে তাপ গ্রাহকে তাপ বর্জন করা পরিমাণ কত? তাহলে সিম্পল ক্যালকুলেশন, যে 500/250 ইকুয়াল হচ্ছে, উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করবে, তাহলে তাপ গ্রাহকে কতটুকু বর্জন করবে? এখন বর্জনের এখানে ক্যালোরিতে আমি যদি বের করতে চাই, তাহলে এটা হবে 1000, আর তাপ গ্রাহকের কত হবে? কিউ। এখান থেকে জাস্ট আমি ক্যালকুলেশন করবো, দেখি এখানে দ্বিগুণ হয়েছে, তাহলে এখানেও দ্বিগুণ হচ্ছে, তাহলে কিউ এর মানে আমি বুঝতেই পারবো যে এখানে কত হবে? 500 ক্যালোরি হবে। এরপর প্রশ্ন, গৃহীত তাপ এবং বর্জিত তাপ যথাক্রমে H1 ও H2 হলে তাপ ইঞ্জিনের দক্ষতা। বর্জিত হবে উপরে 1 - H2/H1। পরবর্তী প্রশ্ন, যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, অর্থাৎ কি বলা হয়েছে যে আমরা কি জানি, 1 - বর্জিত বাই গৃহীত ইন্টু 100%। এখন আমাকে বলা হয়েছে যে তাপ বর্জিত না হয়, অর্থাৎ এই মানটা 0 হলে 1 - 0/এত, তাহলে 1 × 100%, অর্থাৎ তাপ ইঞ্জিনের ক্ষমতা কত হবে? 100%। পরবর্তী মেয়াদে যায়, একটি কার্নো ইঞ্জিন 700 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করে 350 কেলভিন তাপমাত্রায় তাপ বর্জন করে। প্রতি চক্রে এত ক্যালোরি তাপ গ্রহণ করে, সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা, ভালো প্রশ্ন। আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, আগের প্রশ্নগুলোর একটু এক্সটেন্ডেড ভার্সন, যে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে সিঙ্ক বা তাপগ্রাহক। তাহলে তাপ ইঞ্জিনের কি কি বলা আছে? কার্নো ইঞ্জিন বলে দিছে ফার্স্ট কথা, 700 কেলভিন এখানে বলা আছে, আর তাপগ্রাহক হচ্ছে 350 কেলভিন, এবং প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, আহ তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে, অর্থাৎ এই ইঞ্জিনটা প্রতি চক্রে এত গ্রাম গ্রহণ করে, অর্থাৎ তাপ উৎস এতটুকু বর্জন করতেছে, অর্থাৎ 1000 ক্যালোরি সে ছাড়তেছে। এটা কিসের মান? Q1 এর মান। তারপর Q2 তে যাচ্ছে কিছু, আর কিছু দিয়ে কি করতেছে? কিছু কাজ আমাকে বের করতে বলছে প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ, তাহলে ডব্লিউ এর মান। ডব্লিউ এর মান কত হবে? গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। গৃহীত তাপটা বড়, বর্জিত তাপ ছোট, এই দুইটার বিয়োগফলই হচ্ছে কি কৃত কাজের পরিমাণ। এখন কার্নো ইঞ্জিন যেহেতু আমরা কিউ সমানুপাতিক টি, তাহলে আমি T1/T2 ইকুয়াল আমি লিখতেই পারি হচ্ছে Q1/Q2। এখন Q1 এর মান আমার কাছে দেওয়া আছে, Q2 এর মানটা বের করতে হবে। জাস্ট ওইটা আমি পরে বসাবো। Q1 এর মান কত দেওয়া আছে? 1000 ক্যালোরি। জাস্ট Q2 এর মান বসাবো। এখন T1 এর মান হচ্ছে 700 কেলভিন, আর T2 এর মান হচ্ছে 350 কেলভিন। T1 এর মান হচ্ছে 1000, Q2 এর মান কত এটা বের করতে হবে। তাহলে 350 থেকে 700 দ্বিগুণ হয়েছে, বা 700 থেকে 350 অর্ধেক হয়েছে, তাহলে 1000 থেকে Q2 কত হবে? অর্ধেক হবে, অর্থাৎ
500 জুল, 500 ক্যালোরি হবে। তাহলে 1000 - 500, তার আনসার কত আসবে? 500 ক্যালোরি হবে। কিছু কি ভুল হয়েছে? প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করলে সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে 700/350, আর Q1 এর মান হচ্ছে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করলে। আচ্ছা, 500 ক্যালোরি আসবে আনসার। কারণ আমার কাছে কিসে দেওয়া আছে সব, কিলো জুলে দেওয়া আছে, তাই তো? তাহলে 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। তাহলে হিসাব করলে কত আসে? 42কে 5 দ্বারা ভাগ করলে 210, 210 আরো দুইটা শূন্য জুল। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? সেখানে একটা দশমিক আছে, অর্থাৎ 2100 জুল আসে আমার আনসার। যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? 2.1 কিলো জুল। হ্যাঁ, কিছু ভুল হয় নাই, যেখানে ক্যালোরিতে ছিল এখানে জুলে আসছে আনসার। 2.1 কিলো জুল। খুব ভালো একটা প্রশ্ন। আগের প্রশ্নগুলো মানে এই প্রশ্নে যতটুকু দেওয়া হয়েছে বা এইসব প্রশ্নে যা দেওয়া হয়েছে তার চেয়ে একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এটা, 13 নাম্বার। 13 নাম্বারটা পারলে অটোমেটিক বাকিগুলো পারা যাবে। তাহলে এক্সামের আগে আমরা সলভ করবো কোনটা? 13 নাম্বারটা, এই পৃষ্ঠা থেকে। আর বাকিগুলো তখন সলভ না করলে হবে। কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কত? এটা ইকুয়াল হবে কত? কার্নো ইঞ্জিন 1 - T2/T1। T2/T1, T2 হচ্ছে মানে কি? তাপ গ্রাহকের তাপমাত্রা ধরে নেওয়া হয়েছে। তারপর পরবর্তী প্রশ্নে আমরা একটু মুছে নিই। পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে একটা কার্নো ইঞ্জিন 800 এবং 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক সমদক্ষতায় কাজ করে টি কেলভিন ও 900 কেলভিন তাপমাত্রা। তাহলে তাপমাত্রা টি কত? সমদক্ষতায় কাজ করে, তাহলে আমরা কি বলতে পারি? 1 - T2/T1। T2 মানে কত? 400/800 ইকুয়াল আমি কি লিখতে পারি যে 1 - সমদক্ষতায় কাজ করে টি কেলভিন এবং 900 কেলভিন তাপমাত্রায়। তাহলে প্রথমটা হচ্ছে বড় তাপমাত্রা, তাহলে এটা আমি কি বসাবো? প্রথমে টিটাকে আমি নিচে বসাবো আর কি, 900। মানে এখানকার প্রসেসটা অ্যাপ্লাই করছি জাস্ট। তাহলে ওয়ান ওয়ান কাটাকাটি করলে কি আসে? ওয়ান ওয়ান কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি থাকে হচ্ছে 1/2, মানে কাটাকাটি করলে। আর এখানে থেকে কত? 900/T। তাহলে এখানে দ্বিগুণ হয়েছে, তাহলে এখানে টিটাও কত হবে? দ্বিগুণ হবে। 900 দ্বিগুণ কত? 1800 কেলভিন। তার পরবর্তী প্রশ্ন, কার্নো ইঞ্জিনের দক্ষতার শতভাগ পেতে হলে গ্রাহকের উষ্ণতা হতে হবে কত? তাপ গ্রাহকের উষ্ণতা কত হবে? আমরা কি জানি? 1 - T2/T1 না? তাহলে তাপ ইন্টু 100%। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 0 কেলভিন হয়, কারণ এগুলো তো কেলভিনে বসাচ্ছি, T2 মানটা যদি 0 কেলভিন হয় তাহলে তো 100% পাবো আমি। তাহলে 0 কেলভিন হবে। 0 কেলভিন মানে কত? -273.16 ডিগ্রি সেলসিয়াস। এটা ভালো প্রশ্ন, দ্রুত আনসার করার জন্য আসতে পারে। একটি কার্নো ইঞ্জিন যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রাখে, আচ্ছা, একটু জুম করে নিই। কি বলা হয়েছে যে একটি কার্নো ইঞ্জিন যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রাখে, গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমন ভাবে পরিবর্তিত হবে? খুবই ভালো একটা প্রশ্ন। আমরা কি জানি? এটার মানটা 1 - T2/T1 এর উপর ফিক্সড, মানে এর উপর নির্ভর করে। এখন কি বলছে? এর মানটাকে আমি স্থির রাখবো, কনস্ট্যান্ট রাখবো। আর টি2 এর মানটাকে কি বলছে? গ্রাহকের তাপমাত্রা কমানো হবে আস্তে আস্তে। টি2 এর মানটা যদি আমি কমাই তাহলে কি হবে? T2/T1 এই ফুল মানটা কমতে থাকবে। মানে আগে ধরলাম আমি, আগে ছিল 10 আর এটা ছিল হচ্ছে 7। এখন নিচেরটা 10ই আছে, আমি নিচের উপরেরটাকে কমাই দিছি, তাহলে কি এটা কমে গেছে না? তাহলে T2/T1 এর মানটা কমে গেল। আচ্ছা, আর ওয়ান থেকে আমার এই জিনিসটা বাদ দিতেছি আমি, তাহলে এই জিনিস ওয়ান মাইনাস এই জিনিসটা কমে গেছে। তাহলে টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, অর্থাৎ কর্মদক্ষতা বাড়বে। তাহলে সোজা কথা হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা যদি হ্রাস করি তাহলে আমার কর্মদক্ষতা বাড়বে। পরবর্তী প্রশ্নে যদি যাই, 33% কর্মদক্ষতা সম্পন্ন একটা তাপ ইঞ্জিনে এত জুল তাপ শক্তি সরবরাহ করা হলো।
কতটুকু তাপ শক্তি কাজে রূপান্তরিত করতে পারবে? এই ম্যাথটা কিভাবে, যে ইটার মানটা দেওয়া আছে 33%, 33% ইকুয়াল এত জুল তাপ শক্তি সরবরাহ করা হয়, কতটুকু তাপ শক্তি কাজে রূপান্তর করতে পারবে। তাহলে আমরা কি জানি আউটপুট, কর্মদক্ষতা মানে কত, আউটপুট বাই ইনপুট। তাহলে ইনপুট হচ্ছে 9 × 10⁴ জুল, আর আউটপুট কত, ডব্লিউ, এটাই তো আউটপুট, ডব্লিউ না? তাহলে ডব্লিউ এর মানটা কত হবে, 9 × 10⁴ ইন্টু 33/100 মানে কত হয়, 1/3 হয়। মানে কি হবে, 3 × 10⁴ জুল পরিমাণ তাপ শক্তি সে, বা 3-এর পরে 4টা শূন্য হবে, এই যে এটা, 3-এর পরে 4টা শূন্য, এই পরিমাণ সে কাজে রূপান্তর করতে পারবে। এখন যদি পরবর্তী ম্যাথে যাই, কি প্রশ্ন, যে একটা ইঞ্জিন 3000 জুল তাপ গ্রহণ করে, ইঞ্জিনেতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলে ইঞ্জিনের দক্ষতা 40% হবে। ইঞ্জিনের দক্ষতা দিলাম আমি হচ্ছে 40%, 3000 জুল তাপ সে গ্রহণ করতেছে, 3000 জুল সে তাপ গ্রহণ করতেছে। তাহলে আমরা কি জানি ইঞ্জিনের ক্ষেত্রে, যে এখানে আমি আউটপুট কি, আউটপুট হচ্ছে ডব্লিউ পরিমাণ কাজ, আর ইনপুট কি, ইনপুট হচ্ছে Q1। তাহলে একটা ইঞ্জিন 3000 জুল তাপ গ্রহণ করা মানে হচ্ছে এটা সে আউটপুট, ইনপুট হিসেবে গ্রহণ করতেছে। তাহলে আউটপুট বাই ইনপুট, তাহলে ইনপুট হবে নিচে 3000, এবং কি পরিমাণ কাজ সম্পাদিত হলে ইঞ্জিনের দক্ষতা 40% হবে, অর্থাৎ ডব্লিউ মান বের করতে পারছে। তাহলে 3000-এর সাথে জাস্ট 40% করবো, 40% মানে কত, 5টা ভাগের 2টা ভাগ, তাই না? তাহলে কত হবে, 1200 জুল হবে। আমরা কিন্তু ইজিলি মানে মুখে মুখে অ্যাপ্লাই করতে পারি, 3000 40/100, তাই না? 40/100 মানে কত, 2/5। তাহলে একটা ইঞ্জিন তাপ উৎস থেকে 3000 জুল তাপ গ্রহণ করে, তাহলে দক্ষতা 40% হলে ইঞ্জিনটি হতে কি পরিমাণ তাপ নির্গত হবে। তাহলে দক্ষতা যদি হয় 40%, তাহলে কি পরিমাণ তাপ নির্গত হবে, নির্গত হবে তাহলে আমরা কি জানি, W/Q1। আর তাপ নির্গত হওয়া মানে কি, তাপ নির্গত হওয়া মানে হচ্ছে Q2-র মান বের করা। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে W ইকুয়াল Q1 - Q2। তাহলে Q2-র মান আসে কত, Q1 - W, মানে Q1 পরিমাণ তাপ শক্তি দিছিলাম, ডব্লিউ পরিমাণ কাজ করছে, আর Q2 পরিমাণ নির্গত হয়েছে। তাহলে Q2-র মানটা কি হবে, Q1 হচ্ছে টোটাল হিট, টোটাল হিট থেকে কৃত কাজের পরিমাণ বাদ দিলেই হয়। তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে, Q2-র মান বের করতে হবে। Q2-র মান বের করার ক্ষেত্রে আমার ঝামেলা কি করতেছে, Q1 আর ডব্লিউ। এখন Q1 এর মান দেওয়া আছে 3000 জুল, তাই জাস্ট যদি আমি ডব্লিউ মানটা বের করতে পারি তাহলে আমার অঙ্ক শেষ। তাহলে ডব্লিউ মান কত আসবে, 3000-এর 40%, তাহলে 40% কত আসে, 1200 জুল। তাহলে 3000 - 1200 কত হবে, 1800 জুল হবে কত Q2-র মান। মানে 19 আর 20, এই দুইটা প্রশ্নের মধ্যে যদি আমি 20 নাম্বার প্রশ্নটা পরীক্ষার আগে করি, তাহলে কিন্তু আমার মানে 19 নাম্বার প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে। এখন একটা রিটেন প্রশ্ন, এর মাধ্যমে এই টাইপটা শেষ হবে। প্রশ্ন কি বলা হয়েছে, যে একটা কার্নো ইঞ্জিন, এখন আমাদের রিটেন প্রশ্ন কি বলছে, যে একটা কার্নো ইঞ্জিন যার হাই টেম্পারেচার দেওয়া আছে এবং লো টেম্পারেচার দেওয়া আছে, এই এর মধ্যে কার্যকরত, মানে হাই টেম্পারেচার মানে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, লো টেম্পারেচার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা। এখন বলা হয়েছে যে ইঞ্জিনটা প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তর ফলে এর কার্যকরী পদার্থের এনট্রপি বের করতে বলছে। এখন আমরা পরবর্তী ম্যাটটাতে চলে যাই। এখানে কি বলছে, কার্নো ইঞ্জিন বলছে, হাই টেম্পারেচার দেওয়া আছে কার্নো ইঞ্জিনের, অ্যানোনেট, কার্নো ইঞ্জিনের হাই টেম্পারেচার দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, লো টেম্পারেচারটাও দেওয়া আছে, টি লো, আর মাঝখানে হচ্ছে ইঞ্জিন। তাহলে হাই টেম্পারেচার দেওয়া আছে 900 কেলভিন, এটা কত, 900। লো টেম্পারেচারটা কত দেওয়া আছে, 300 কেলভিন। আর কিছু কি দেওয়া আছে,
আর দেওয়া আছে যে এখান থেকে কিউ এইচ পরিমাণ যে তাপ শক্তি বের হয় সেটার পরিমাণ হচ্ছে 1200 জুল। তারপরে হচ্ছে প্রতি চক্রে এত সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। সরি, 1200 জুল হচ্ছে এটা, এটা হচ্ছে 1200 জুল। ইরেজার কোথায়? হুম, এখন আমাকে বের করতে বলছে কি, উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এন্ট্রপি বের করে। উচ্চ তাপমাত্রার ধারকে এন্ট্রপির মান বের করতে বলছে। এন্ট্রপির মানে কত? ডি এর সমান আমরা কি জানি? ডি কিউ বাই টি না? ডি কিউ বাই টি। এখানে ডি কিউ বলতে কি বোঝানো হয়েছে? উচ্চ তাপমাত্রার ধারক থেকে কি যে পরিমাণ তাপ শক্তি বের হয়, এটাই তো তার তাপমাত্রার চেঞ্জ, তাপ শক্তির চেঞ্জ। তাহলে আমি বলতে পারি কিউ এইচ বাই টি। এটা আমাকে বের করতে বলছে। এখন এখানে টি বলতে কি? উচ্চ তাপমাত্রার ধারক হবে কত? টি এইচ। তাহলে এখান থেকে আমার আইডেন্টিফাই করতে হবে কিউএইচ এর মান। টিএইচ এর মান তো আমি জানি কত, 900 কেলভিন। আচ্ছা, এখন আমি কিভাবে কি করব? এখন আমার বের করতে হবে, এখানে কি বলছে? কার্নো ইঞ্জিন বলে দিছে। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি? কিউ সমানুপাতিক টি জানি। তাহলে আমি লিখতেই পারি হচ্ছে কিউ এইচ বাই কিউ লো ইকুয়াল, আমি লিখতে পারি হচ্ছে টি, টি এইচ বাই টি লো। এটা আমি লিখতেই পারি। এখন টি হাই এবং টি লো এর মান আমার জানা আছে, আমার বের করতে হবে কার মান? কিউ এইচ এর মান। টি হাই এর মান কত দেওয়া আছে? 900। টি লো এর মান দেওয়া আছে কত? 300। বের করতে হবে কিউ এইচ এর মান, তাহলে কিউ এইচ কি রাখলাম। এখন কিউ লো কে আমার কিউ এইচ এ রিপ্লেস করতে হবে। এখন কিভাবে করব? এখানে দেওয়া আছে কত? কিউ এইচ পরিমাণ তাপ শক্তি দেওয়ার ফলে, কিউ এইচ পরিমাণ তাপ শক্তি দেওয়ার ফলে আমার এর কিছু পরিমাণ শক্তি কি হয়েছে? কাজে কনভার্ট হয়েছে 1200 জুল। আর বাকিটা কি করি, বাকিটা কি হয়েছে? তাপ গ্রাহকে চলে গেছে, অর্থাৎ কিউলো, কিউএইচ এর কিছু অংশ কাজে কনভার্ট হয়েছে, বাকিটা হচ্ছে কি কিউলোতে গেছে। তাহলে এখান থেকে কিউলো এর মান আমি বের করতে পারি না? বা তাপ গ্রাহকে যে পরিমাণ তাপ শক্তি প্রবেশ করে তার পরিমাণ কত? কিউ এল। সেটার মান কি হবে? কিউএইচ মাইনাস 1200। কিউএইচ মাইনাস 1200। তাহলে এটা আমি এখানে জাস্ট বসাবো, কিউএইচ মাইনাস 1200। এই জিনিসটা জাস্ট ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমি কিউএইচ এর মান বের করবো। আর কিউএইচ এর মান বের করতে পারলে তো আমি কি পারবো? এন্ট্রপির মান বের করে ফেলতে পারবো। তাহলে এখনকার ম্যাথে কি বলা হয়েছে যে রেফ্রিজারেটর কার্যকৃত সহগের মান দেওয়া আছে 2। এরপর বলা আছে যে শীতল তাপাধার থেকে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করতেছে। তাহলে শীতল তাপাধার থেকে 250 জুল মানে হচ্ছে কিউ ওয়ান পরিমাণ তাপ। তাহলে কিউ ওয়ান এর মান দেওয়া আছে 250। এখন আমার বের করতে হবে কি মান? রেফ্রিজারেটর প্রতি চক্রে কি পরিমাণ তাপ? উষ্ণ তাপাধার মানে টি হাই, মানে এটা কিন্তু সোর্স বা উষ্ণ তাপাধার। কিউ টু মান বের করতে হবে কি বর্জন করে? কিউ টু মাইনাস 250। এখন এই জিনিসটা জাস্ট ক্যালকুলেট করব এবং কিউ টুর মান বের করব। এখন যদি পরবর্তী মেতে যাই, শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে, তাহলে এবং কার্যকৃত সহগ কত? আচ্ছা, সিওপির মানটা কত হবে? উপরে হবে হচ্ছে 450 জুল তাপ গ্রহণ, উপরে হবে ছোটটা, আর নিচে হবে বড় থেকে ছোটটার বিয়োগফল। 600 মাইনাস 450 মানে কত হয়? 150। তাহলে কত হয়? 3। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের কি রেফ্রিজারেটর অংশটা কমপ্লিট।